তো প্রথম দিন শুটিং করার পরে আমি ওরে আলাদাভাবে ওর সাথে বসলাম। আমি বলছি, ভাই আমি তোমার কাছে ক্ষমা চাই, হাত জোর করে ক্ষমা চাই, তোমার একদিন অনেক লস টস হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমাকে বাদ দাও, আমার পক্ষে এটা সম্ভব না ভাই। ওকে, হ্যাঁ আমারে বলে, ভাই আপনি এটা কথা বললেন জীবন ভাই, আপনি একজন ডিরেক্টর হইয়া, আমি কি আপনার এমনি ছেড়ে দিছি? আপনার তো ওকে হয়েছে দিকেই তো রাখছি। আমি শরাফ আহমেদ জীবন থেকে আমি হয়ে গেলাম বুরহান ভাই, আমি হয়ে গেলাম লাবু কমিশনার। যে চরিত্রগুলো গালি দিচ্ছে, ব্যাচেলর বন্ডে যারা গালি দিচ্ছে বা গালি দিচ্ছে বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, ব্যাচেলর বন্ডে সবচেয়ে বেশি গালি দিচ্ছি আমি। আরেকটা প্রোডাকশনের কথা বলি, এটা হলো বিদেশ নাম ছিল, এটা সন্দ্বীপে আমরা শুটিং করছি। এটা একটা ডিজাস্টার ছিল, বিকাল থেকে শুট শুরু করছি, এরপরে রাত 1টা পর্যন্ত ঠেকছে। ও মাই গুডনেস, ঠিক আছে, এতবার আমি এনজি দিছি, এতবার রিটেক হয়েছে। বাচ্চু আমার সাথে তো পিস্তলের সংশ্লিষ্টতা কোনো সিন নেই, তাহলে আমার ব্যাগে কেন আসবে পিস্তল? পুলিশ বলে, এই গাড়ি থামান। বিনীতভাবে বলছি যে আমাকে কেউ অ্যাওয়ার্ড দিয়েন না, আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, কিংবা আমাকে ঘৃণা করেন, আমার সমালোচনা করেন, এইটাই আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড, বিকজ আমি এটা থেকেই আমার লার্নিংটা হচ্ছে। এবং আমরা বলতে মোশাররফ করিমটা কে বস, আরে সে দুর্দান্ত মাল, নাট্যকেন্দ্র করে, এটা তোমরা এটা দেখলেই তোমরা বুঝবাই না যে সে কি পরিমাণ কি যে অ্যাক্টিং করে। চেষ্টা ইচ্ছা অধ্যবসায় থাকে, তাহলে আসলে আপনার যাত্রার দিকে বা আপনার গন্তব্যে আপনি সামহাও যেতে পারবেনই, এবং কোনোভাবে প্রকৃতি পৌঁছে দেবে, প্রকৃতি আপনাকে পৌঁছে দেবে। ভুল ভাল ভালোবাসি কান্নায়, কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই, থাকি না কথা বলি একা একা, সেধে এসে খেয়েছে একা, কেন গাল দাবাবার বুঝি না, খুব কালো কোন গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না, গান গেয়ে চলে যাবো, বদনাম হয়ে যাব সুনাম, তোমার হবে হোক না, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না। ওয়েলকাম টু দ্য টক রুম। দীপ্ত প্লেতে টক রুম অনুষ্ঠানটা আপনারা সবাই দেখেন। কোন দৃষ্টি থেকে দেখেন, কিভাবে দেখেন, কোথায় বসে দেখেন, এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কারণ ইউটিউব এখন এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে আমরা যদি রাত 12টার জন্য একটা হরর মুভি বানাই, সেটা আপনারা দুপুর 12টায় দেখে হাসাহাসিও করতে পারবেন। ইউটিউবে এই সুবিধাটা আছে, মানে সময় অনুযায়ী সবকিছু আপনার উপর নির্ভর করছে যে আপনি সময়টাকে কিভাবে দেখবেন। তো আজকের টক রুমটাকে আমি যেহেতু হোস্ট আছি রেহান রাসুল, এটা আপনি কিভাবে দেখবেন, কোন সময় দেখবেন, এটাও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সব ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত থাকে না, কিছু ব্যক্তি সবার হয়ে যায়, তখন তাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় আমাদের ব্যাপার। তো তাদের ব্যক্তিগত জিনিস নিয়ে আমরা অনেক সময় ঘাটাঘাটি করেও ফেলি। তবে কতটুকু ব্যক্তিগত, ওই লেভেলের ব্যক্তিগত, যেই লেভেলের ব্যক্তিগতটা হলে মানুষের একটু ওই যে ইচিং আর কি, বাংলায় বললাম না ইচিং হয় না, সেটা না। আমরা চেষ্টা করছি যে একটু স্বাভাবিকভাবে ব্যক্তিগত হবার। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন, বিশেষ করে ব্যাচেলাররা খুব ভালোভাবে চিনবেন, বিকজ হি ইজ দ্য পয়েন্ট অফ দ্য ব্যাচেলার্স, আই মিন ব্যাচেলার পয়েন্ট, নিশ্চয়ই জানেন। আমাদের সাথে আছে জীবন ভাই, শরাফ আহমেদ জীবন। কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আচ্ছা, প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। আমরা এখানে বসার আগে আপনি বলছিলেন যে পা উঠায় বসলে নাকি বেয়াদবি হয়, আমরা তো জানতাম হাত উঠাইলে বেয়াদবি হয়, তো ঘটনাটা কি? এটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তো তখন ওই পা উঠানো ছিল, মানে অবস্থাটা এরকম ছিল যে পা লম্বা সময় কথা বলতে হয়, তো পা না উঠালে আবার জিনিসটা কমফোর্ট থাকে না। তো আমার ভাবনাটা এটা যে পা তো আমার শরীরের একটা অংশ, অন্যান্য অংশের মধ্যে, তো এটা এখন আমি পা তো আর হাতে নিয়ে বসতে পারবো না, তো পা তো পায়ের জায়গায় থাকবে। সো আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলবো, যারা এই প্রোগ্রাম দেখছেন, যে এই পা ওঠানোটা আসলে ব্যক্তিগতভাবে নেবেন না, বেয়াদবি হিসেবে নেবেন না, কারণ আমরা লম্বা সময় ধরে কথা বলবো, এই জন্য একটু পা ওঠা একটু কমফোর্টের জন্য, অন্য কিছু না, এটা বেয়াদবি করার উদ্দেশ্যে না। সো ট্রু ভাইজান, থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য। আমি একটু বলতে চাই যে আমাদের এই কথোপকথন শুনে আবার ভাববেন না যে সিনিয়র মোস্ট একজন পার্সন আপনার সামনে বসে আছে, আপনি পা তুলে তার সামনে বসে গেলেন, বা আপনি আপনার প্রফেসরের সামনে পা নাচানো শুরু করলেন, এগুলো কিন্তু আসলেই বেয়াদবি। কিন্তু যখন আমরা কোনো অনুষ্ঠান করি, যখন আমরা একটা গল্পের আড্ডায় ঢুকে যেতে চাই, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে বসে আড্ডা মারেন, তখন কি ঠিক থাকে? পা কোথায় আর মাথা কোথায় থাকে না বোধহয়। তো আমরাও যেহেতু এ ধরনের আড্ডায় ঢুকে যেতে চাই, দয়া করে আমরা কি বলছি সেটা বুঝুন, কিভাবে বলছি অতটা না দেখলেও হবে। তো চলুন আজকের আলোচনায় ঢুকি। আমি একটু পাটানামায় বসলাম, পানামায় বসতে কোনো উপায় নেই, যে দেখেন আরেক পা আবার উঠে গেছে। যেভাবে আপনি যেটা শুরুতে বলছেন, দরকার পড়লে পা হাতে নিয়ে বসেন, কোনো সমস্যা নাই। তো টক রুমে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আমরা। বেসিক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোতে আমরা একবারে যাব না, যাব হচ্ছে একদম ডিরেক্টলি যে আপনার চেহারা যখন মানুষ চিনলো, তার আগে আপনার একটা ক্যারিয়ার ছিল, রাইট? সো ক্যারিয়ার আগে, চেহারা চিনলো পরে, যেই ক্যারিয়ারে গড়তে চেয়েছিলেন সেই ক্যারিয়ার থেকে সরে এসে আপনি ওই ক্যারিয়ারে গিয়েছিলেন যে না আমি ডিরেক্টর হব, কিন্তু ডিরেক্টর হিসেবে কেউ আপনাকে চিনলো না।
যখন চেহারা চিনলো না, আপনার কাজ চিনলো, চেহারা চিনলো না। যখন আপনি ব্যাচেলর পয়েন্টে আসলেন তখন আপনার চেহারা চিনে বললো যে আচ্ছা উনি আগে ডিরেক্টর ছিলেন। রাইট। তো এই রিয়াকশনটা কিভাবে নিছেন প্রথমবার? এইটা ভালো লাগা, নিঃসন্দেহে ভালো লাগা কাজ করে, কিন্তু আমি সব জায়গায় বলি, সব সময় বলি যে আমি আসলে নিজেকে চেহারার চেয়ে কাজে বেশি পরিচিতি বা প্রমাণ করতে চাই। আচ্ছা। তো ওই জায়গা থেকে যদি মানে অনেস্টলি যদি বলি, হ্যাঁ হ্যাঁ প্লিজ, অনেকটা মিথ্যা করে বললাম, এটা মিথ্যা করে না, একদম সত্যিটা হচ্ছে এটা যে আমি নিজেকে কনসিডার করি যে ক্যামেরার পিছনের মানুষ হিসেবে এজ এ ডিরেক্টর। আচ্ছা। বাট ক্যামেরার সামনে আসার পরে এই যে চেহারা চেনার ব্যাপারটা, এইটা একটা অদ্ভুত ফিলিংস। কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে কিছু, কিন্তু সুবিধা অনেক বেশি। যেখানেই যাওয়া হয় একটু প্রায়োরিটি দেয়, একটু কেয়ার করে, কিছু অ্যাডমায়ার থাকে, ডিরেক্ট কিছু প্রশংসা আসে। এই জিনিসগুলো আপনাকে আপনার মানে ইনারলি আপনাকে বুস্ট আপ করে, ইন্সপায়ার করে, এক ধরনের, হ্যাঁ ইন্সপায়ার করে। তো ডেফিনেটলি এটা ভালো লাগা। বাট আবারও আমি বলছি যে আমি আমার নিজেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু অ্যাজ আ ডিরেক্টর আপনার কি কখনো এভাবে মনের মধ্যে কাজ করেছে যে ধুর আমার মেইন কাজটা ছিল ডিরেকশন, আমার প্যাশন ছিল ডিরেকশন, কিন্তু এটা দিয়ে যে আমার চেহারাটা বেশি ছিল মানুষ অ্যাক্টিং দিয়ে? আমি বুঝে গেছি প্রশ্নটা। সেটা হলো যে হিউম্যান ক্যারেক্টার হচ্ছে একটু মানে অনেকগুলো প্রাণীর সমন্বিত ক্যারেক্টার আর কি। যে একই সাথে সে কারো আকাশ ভাল লাগে, একই সাথে নদী ভাল লাগে, আবার একই সাথে মানে সমুদ্র ভাল লাগে, আবার একই সাথে পাহাড়েও ঘুরতে ভাল লাগে। সো আমি ক্যামেরার পিছনে কাজ করি, ক্যামেরার পিছনে কাজ করার স্বাচ্ছন্দ্য বোধ করি, এর মানে এই না যে ক্যামেরার সামনে কাজ করতে আমি অস্বাচ্ছন্দ্য বোধ করি, এটা না। পেশার জায়গা থেকে যদি আপনি বলেন যে ক্যামেরার পিছনেটা এখন পর্যন্ত আমার পেশা। আচ্ছা। আর ক্যামেরার সামনে যেটা হয় এটা হচ্ছে নেশা। মানে শুরুতে যখন কাজটা করলাম, আচ্ছা একবার একটু করে দেখি কি হয়, যদি ভালো না লাগে তাহলে করবো না। কিন্তু ক্যামেরার পিছনেটা আমার এরকম হয় নাই যে 1 বছর 2 বছর 3 বছর ট্রাই করব, তারপরে আমি ফেল করব এবং আমি চলে যাব। নো, আমি এইটা শেষ পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত আমি ট্রাই করে যাব। আমার কিয়ামতের আর কি, যেদিন আমার মৃত্যু ঘটবে এর আগের দিন পর্যন্ত হয়তো আমি এই চেষ্টাই করে যাব যে এইটাই আমি করতে চাই। তো পার্থক্যটা এইটাই। যদি এটা থেকে যথেষ্ট টাকা পয়সা না আসে তাও? যথেষ্ট টাকা পয়সা তো আস না, আমার সার্ভাইভের একটা বড় অংশ আসে এখন চেহারা বিক্রি। সো আমার শুরুটা তো আপনি একটা ক্লু দিয়েই গেলে। আমার শুরুটা কিভাবে, যে আমি মেইনলি কাজ করি হচ্ছে ক্যামেরার পিছনে, আমার ফিকশন দিয়ে আমার ক্যারিয়ার শুরু, মানে নাটক দিয়ে। তারপরে আমি বিজ্ঞাপনে আসলাম, বিজ্ঞাপন করতে করতে আমি সিনেমা বানানোর প্ল্যান করলাম। বাই দিস টাইম আমি একদিন হঠাৎ করে বললো রাতের বেলা যে ভাই এরকম এরকম প্ল্যান করছি। তা আমি বললাম যে এটা কি আমাকে দিয়ে হবে, না আপনাকে দিয়েই হবে। তার আগে আমি ক্যামেরার সামনে কিছু কাজ করছি, সেটা হচ্ছে যে আমি যদি বিজ্ঞাপনে কাজ করি, বিজ্ঞাপনের আমার নিজের বিজ্ঞাপন এবং অন্যদের বিজ্ঞাপনে পারফর্ম করছি ছোটখাটো ক্যারেক্টারে। কিন্তু এইটা ছিল একটা বড় মেসিভলি আমার জন্য ইন্ট্রোডাকশন, এবং এটা করে আমি দেখলাম যে না, জিনিসটা তো ভালোই লাগে, খারাপ না। অবশ্যই খারাপ লাগার তো কিছুই নাই। এমন যদি হইতো যে আপনি আসলে অ্যাক্টিং পারেন না কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, এই জন্য আপনি করে যাচ্ছেন, এই জায়গায় আমার একটা বড় কথা আছে। আমার কাছে এখনো মনে হয় যে আমি আসলে অ্যাক্টিং পারি না। বাট আবার ডিরেক্টর হিসেবে আমার আরেকটা থিওরি আছে, অনেকের তুলনায় হয়তো পারেন না। এটা তো আমাদের সবার ক্ষেত্রেই আছে, এটা কার ক্ষেত্রে নাই, তাই না? হয়তো কোনো একজনের কাছে রবি ঠাকুরও একটু অন্য মানের কবি, হয়তো লিও তলস্তয় বলবে যে না ও ভালোই লেখে, তো ওই জায়গা থেকে তো ঠিক আছে ভাইজান, ওটা অল গুড। এটা একজন মানে যে অভিনয় করে বা শিল্পের সাথে যুক্ত সবার মধ্যেই বোধহয় এই তৃষ্ণাটা থাকা উচিত, তাই না? কিন্তু আমি বিশ্বাস করেই থাকি আমি আসলে ভালো অ্যাক্টর না। আচ্ছা, আপনার কথা আমরা মানবো না, এটা আমরা জাজ করব, আপনি পরে দেখবেন। আপনার ব্যাপারটা আপনি নিজেকে অ্যানালাইসিস পরে করবেন। আমাদের তরফ থেকে ইউ আর নট আ ব্যাড অ্যাক্টর, অফকোর্স ইউ আর নট আ ব্যাড অ্যাক্টর, ইউ আর ভেরি গুড। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে একটা টাইমে তো স্বপ্ন দেখতেন যে আপনি ডিরেক্টর হবেন বা অ্যাক্টর হবেন বা মিডিয়াতে কাজ করবেন, ওভারঅল নিজের কাজটা ছড়িয়ে দেবেন। তো তখন আপনার মিডিয়ার সাথে পরিচয় ছিল না, এমন একটা সময় তো গেছে যখন আপনি ময়মনসিংহে ছিলেন, যেহেতু খুবই কালচারাল একটা প্লেস থেকে আপনি বিলং করেন, সাংস্কৃতিকভাবে যথেষ্ট উন্নত। ময়মনসিংহে আমিও বেশ কয়েকবার গিয়েছি, মনে হয় যেন 3টা বাসা পর পর একজন বাউল খুঁজে পাওয়া যাবে, যার আত্মিক কথার জায়গাটা এমন যে এই কথাটা ঢাকা শহরে পিএইচডি করে বসে থাকা একটা লোক বলতে পারে না, এমন একটা কথা ময়মনসিংহের একজন ঘাস কাটতে কাটতে একজন বলে দিচ্ছে, হাওড়ে যেতে যেতে বলে দিচ্ছে। অদ্ভুত একটা জায়গা। তো ওই জায়গা থেকে যেই স্বপ্নগুলো দেখেছিলেন, কি পরিমাণ বাস খাইছেন বলেন তো সত্যিকারের মিডিয়াতে ঢোকার পরে? না, বাস তো খাওয়ার উপরেই আছি, বাট বাস খাইতে খাইতে যেটা হয়েছে কি এখন অভ্যস্ত হয়ে গেছে আর কি, বাস মনে হয় না আর কি। তো শুরুটা যেভাবে হয়েছিল এই ক্যামেরার পিছন দিয়ে
তো শুরুতে এক ধরনের স্ট্রাগল ছিল, যে আমার শুরুটা অনেকেই হয়তো জানে যে আমি ছবি আলে মোস্তফা সরোয়ার ফারুকের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ শুরু করলাম। কিন্তু তার আগে আমি বছর দুয়েক আমি অন্যরকম স্ট্রাগল ছিল, যে টু ফাইন্ড দ্য রাইট পারসন, যে আমি আসলে কার সাথে কাজ করবো। যেহেতু আমাদের এখানে ওইভাবে ইনস্টিটিউশন নাই, তো আমাকে আসলে আমার ব্যক্তিটাই আসলে আমার জন্য ছিল ইনস্টিটিউশন। সো ওনার সাথে পরিচয় হওয়ার পরে বা ওনার সাথে কাজে যোগদান দেওয়ার পরে আর আমার খুব একটা কষ্ট করতে হয় নাই। কষ্ট করতে হয়েছে ওনার এখান থেকে বের হওয়ার পরে। তখন চ্যালেঞ্জটা ছিল আমার নিজের সাথে আমার নিজের সাথে কমিউনিটির, আমার নিজের সাথে ইন্ডাস্ট্রির। তখন আমি মোটামুটি ভালোই বাস খাওয়া শুরু করলাম, এবং সেই শুরুটা ছিল ধরেন নাটক দিয়ে, যেটাকে আমরা ফিকশন বলি, ক্লেম করি। তখন আমি 3 বছর কাজ করার পরে মনে হলো যে না, আমি এই মার্কেটে আমি আসলে মানে ফিট না, আমাকে আসলে আই হ্যাভ টু গো ব্যাক। ফিট না বলতে কি ওই চরিত্রগুলো পাচ্ছেন না যেগুলোতে আপনি ফিট? না, চরিত্র তখন তো আমি পিছনে কাজ করি ক্যামেরার। তো মেইনলি আপনার ডিরেকশনের জন্য নিজেকে ফিট মনে হয়নি। কারণ আমি তো আসলে আমি সরোয়ার ফারুকের এখানে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম 6-7 বছর। আমি 2002 সালের 5ই মে ওনার সাথে আমার অফিশিয়ালি ওনার সাথে আমি যোগদান করি, এবং 2006-এর শেষের দিকে এসে ডিসেম্বর মাসে আমি প্রথম ফিকশন বানাই, ওটার নাম ছিল ঘর নাই। এটা নিয়ে অন্য কাহিনী আছে, ঘর নাই নিয়ে আমরা যদি সুযোগ হয় তাহলে ঘর নাইয়ের প্রথম প্রোডাকশনের কাহিনীও আমরা শেয়ার করতে পারি অডিয়েন্সের সাথে। তো এরপরে এই যে শুরুটা হলো, শুরুর পরে আমি বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আসলে আমি ফিট না এজ এ ডিরেক্টর, মানে এজ এ পারসন। যে এটা কি ফারুকী ভাইয়ের সাথে কাজ করার সময় ফিল করেছিলেন যে ভাইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, আমার মধ্যে কি নাই? না, এইটা তখন আমি ফিল করি নাই, কারণ তখন আমি খুবই কনফিডেন্ট ছিলাম। কারণ হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী এমন একজন ব্যক্তি যে উনি ফুল প্যাকেজ, লাইক যে অফিশিয়ালি হিজ এ ফিল্ম মেকার, কিন্তু উনি ওনার ট্যালেন্টের জায়গা হচ্ছে সব সেক্টরে। যে আপনি খেলাধুলা নিয়ে কথা বলতে চান, উনি জানেন এটা। আপনি এগ্রিকালচার নিয়ে কথা বলতে চান, উনি এটা জানেন। আপনি পলিটিক্স নিয়ে কথা বলতে উনি জানেন। আপনি ইকোনমিক্স নিয়ে কথা বলতে চান, উনি এটা জানে। মানে এই রকম ব্যাপার। তো ওনার জ্ঞানের কাছে তো আমরা খুবই চুনোপুঁটি, যদিও আমি আমার জায়গা থেকে যথেষ্ট তখন বই পড়ার একটা অভ্যাস ছিল, কিন্তু তারপরেও আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ওনার অলরেডি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল, যেটা আমার তৈরি করার জন্য খুব ডিফিকাল্ট ছিল। এবং আমি এই জায়গাটাতেই আসলে আসতে চাচ্ছিলাম জীবন ভাই, সরি আমি মাঝখানে থামলাম। আমি এই জন্যই এই প্রশ্নটাই করেছিলাম, আমি মজা করেই করেছিলাম, বাট এখন একটু সিরিয়াসলি করি। যে একটা ছেলে বা একটা মেয়ে যখন চিন্তা করে যে আমি মিডিয়াতে আসবো, ডিরেক্টর হব বা অ্যাক্টর হব, তখন তাদের যে স্বপ্নগুলো থাকে, পরবর্তীতে দেখা যায় যে সে যখন একজনের সাথে দেখা করতে যাচ্ছে, ওই দেখা করতেই তার 1 বছর লেগে যাচ্ছে, সে ওই পর্যন্তই যেতে পারছে না। তার আগে হয়তো স্বপ্নটা, যেমন আমি একজন শিল্পী হিসাবে আমার স্বপ্ন ছিল আমি বাসায় বসে রেওয়াজ করব 3-4 ঘন্টা, আমার কণ্ঠ ভালো হবে, তাহলে আমি গানের সুযোগ পাবো, গাইতে পারবো। পরে জানলাম যে না, আরো অনেক কিছু লাগে, আনুষঙ্গিক অনেক কিছু যুক্ত হতে হয়। ফলোয়ার লাগবে, ইউটিউবে সাবস্ক্রাইবার লাগবে, এদিক থেকে ঠিক থাকতে হয়। ছবি দেওয়ার বেলাও চিন্তা করতে হবে অতিরিক্ত ক্যাজুয়াল ছবি যেন না চলে আসে। এগুলো তো আমরা অনেক সময় জানতাম না। সো ওই জায়গা থেকে কোন ধাক্কাগুলো প্রথমে খেয়েছিলেন? না, আমি যখন সরোয়ার ফারুকের সাথে কাজ করতে গেলাম, তখন আমার কাছে ওইখানে আমি খুবই ওনাকে দেখার পরে আমি খুব কনফিডেন্ট হয়ে গেলাম যে ডিরেক্টর ইজ এ পোস্ট যেইখানে আসলে একটা প্রোডাকশনের সমস্ত ক্ষমতার অধিকারী সে। মানে ওনার কথায় সমস্ত কিছু হচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু, আরামায়েশ, শুটিং প্যাকআপ থেকে, অ্যাকশন কাট থেকে শুরু করে সমস্ত ক্ষমতার অধিকারী একজন ডিরেক্টর। কিন্তু আমি নিজে কাজ করতে গিয়ে দেখলাম যে না, মোস্তফা সরোয়ার ফারুকী আর শারাফ আহমেদ জীবনের মধ্যে বড় একটা গ্যাপ আছে, এটা আসলে চাইলেই আসলে হওয়া যায় না। তারপরে আমি ধরেন 4-5 বছর আমি নাটক বানালাম এবং স্ট্রাগল করলাম, এক ধরনের ফাইট করলাম নিজের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, এবং একটা সময় আমি ডিসিশনও নিয়ে নিয়েছিলাম যে আমি গ্রামে চলে যাব। ফাইট বলতে আমি বলছি যে তখনকার যে সময়টা ছিল, তখন তো ইউটিউব ছিল না, ফেসবুকও ছিল না। তো একটা প্রোডাকশন আসলে ডিপেন্ড করতো পুরোটাই আসলে চ্যানেলের উপরে। আচ্ছা। সো আমরা আসলে প্রোডাকশন কস্ট যেরকম থাকতো, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা ঘটলো, আমি তো কোনো সিরিজ টিরিজ বানাই নাই, তো এইটা সেল করে চ্যানেলের কাছে এবং যে টাকা প্রফিট হবে এইটা দিয়ে আসলে সংসার বা জীবনযাপন আসলে চলতো না। এই সার্ভাইভাল ইস্যুর কারণে আমার কাছে মনে হয়েছিল যে না, আমি আসলে ফিট না, যেটা একটু আগে বলছিলাম। অর্থাৎ মানে আপনি যদি আপনার কাজের ওই জায়গাটাতে যেতে না পারেন, যে এই জায়গাটাতে গেলে অন্তত ঘর সংসার চলে যাচ্ছে, সার্ভাইভ করাটা সহজ হচ্ছে, এই পর্যায়ে না গেলে আপনার যদি যোগ্যতা থাকেও, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে না, আমাকে দিয়ে হচ্ছে না।
আমার 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 যেটা হলো কি যে যেটা হলো যে যোগ্যতার চেয়েও বড় কথা হলো যে আমার প্যাশন। আমি তো আসলে এইটাই করতে চাইছি। আমি পড়াশোনা শুরু করছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিছুদিন পড়ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওইটা আমার জন্য রাইট প্লেস না। আমার কাছে মনে হচ্ছে যে এইটাই আসলে আমি করতে চাই। সো আমি তখন আমার সোলের কথা শুনছিলাম যে আমার আসলে সোল কি চায়। যাই হোক, ফাইনালি আমি ওই জায়গা থেকে রিকভারি করছি। এটার জন্য অনেকের হেল্প ছিল। মুস্তাফা সরোয়ার ফারুকী, আজকের যে শাওন ভাই, সানিয়াদ ভাই নামে এক ভদ্রলোক আছে, উনি তানভীর ভাই নামে এজেন্সিতে কাজ করে এক ভদ্রলোক আছে, বড় ভাই। এইসব মানুষের অনেক আমি সহযোগিতা পাইছি, যেগুলো হয়তো আমাকে এসব সহযোগিতার পরেও কিন্তু আমরা কিছু স্ট্রাগলিং স্টোরিজ জানি। হ্যাঁ, ওটা তো থাকবে, এটা প্রতিটা মানুষের থাকবে। একটু আগে লিফটের কাছে শুনছিলাম নাখালপাড়া থেকে উত্তরার একটা জার্নির ঘটনা আছে। হ্যাঁ, না উত্তরার না, এটা হচ্ছে আমরা তখন, এটা খুব ইন্টারেস্টিং স্টোরি, একটু শুনি। সো এটা আমি তখন কাজ শুরুর দিকে একদম ছবি আলের, এটা 2002 সালের কথা। তখন আমি ইউনিভার্সিটি হলে থাকি, এফরমান হলে থাকি। আর আমার আরেক কলিগ আশুতোষ সুজন, বিখ্যাত পরিচালক এবং অভিনেতা, তো ও থাকে তখন পরিবাগ, আর আমি থাকি নীলক্ষেতের পাশে যে ফ্রমান হল আছে, এফরমান হলে 404 আমি থাকতাম। তো আমাদের কাজ ছিল তখন আমরা ছবি আলের একটা ট্রেন ছিল যে যারা সিনিয়র আছে তারা ওই যে শুটিং হাউসে হতে 91 শুটিং হচ্ছিল, তো ওইখানে থাকবে। আর আমাদের হলো যে আমরা সকালে যেতাম এবং রাতে শ্যুট শেষ হলে আমরা চলে আসতাম। এটা হচ্ছে যে আমরা তখন শুটিং করতাম হচ্ছে মহাখালী ডিউইসেস 91 বাড়ি আমরা বলতাম। 91 তখন খুবই হিট, চ্যানেল আইতে যায়। তো আমি তখন থাকি, টিমের সাথে থাকি না, ইউনিটের সাথে থাকি না। আমি থাকি হচ্ছে ইউনিভার্সিটি হলে, এফরমান হলে। আর আমার আরেক কলিগ আছে, ওর নাম হচ্ছে আশুতোষ সুজন, বিখ্যাত পরিচালক এবং অভিনেতা। সুজন থাকে হচ্ছে পরিবাগ। তো আমরা দুজনই একসাথে যেতাম এবং একসাথে ফিরতাম। আমাদের জন্য বাজেট ছিল আসা যাওয়ার 10 টাকা করে দুজনের জন্য, না এক এক পারসন 10 টাকা করে। এই টাকাটা আসলে দিত আমাদেরকে মার্জুক ভাই। মার্জুক ভাই ছিল আমাদের সিনিয়র, আমাদেরকে গ্রুমিং করার দায়িত্ব ছিল হচ্ছে মার্জুক ভাই। তো মার্জুক ভাই আবার দায়িত্ব দিয়ে দিল মাসুদ রানা নামে আরেকজন। মাসুদ রানা হচ্ছে মানে সরোয়ার ভাইয়ের, মানে ফারুকী ভাইয়ের সবচেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কি। রান্না বান্না, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু মাসুদ, বিছানো গুছানো থেকে সমস্ত কাজ মাসুদ রানা। মাসুদ রানা কিন্তু এখনো আছে। তো কোনো একদিন বৃষ্টির রাত, আচ্ছা, শুটিং শেষ হচ্ছে 9টা-10টার সময়। তো আমি আর সুজন আমাদের হলো যে মহাখালীর ডিউসিস থেকে রাওয়া ক্লাব পর্যন্ত আমরা হেঁটে আসতাম। তারপরে আমরা 3 নম্বর বাসে উঠতাম, শাহবাগ নেমে যেতাম, সুজন পরিবাগের দিকে চলে যেত, আমি এফরমান হলে হেঁটে যেতাম। কারণ এই 10 টাকা দিয়ে তো তখন ভাড়া ছিল হচ্ছে 3 টাকা করে। তো 3 টাকা দিয়ে আমার পরের দিন তো আবার আসতে হবে। আবার তখন বেনসন সিগারেট হলো 3 টাকা। আচ্ছা, তো 10 টাকার মধ্যে আসা যাওয়া 6 টাকা, আর 4 টাকা থাকে, 1 টাকা তারপরে থাকে, প্রতিদিন 1 টাকা সেভ। আচ্ছা, এই দিন যেটা হয়েছে, বৃষ্টি টিষ্টির কারণে একটা ঝামেলা হইলো। আমরা দুজন ওই শুটিং শেষ হওয়ার পরে, শুটিংও শেষ হচ্ছে একটু লেট করে, 11টা-12টা পর্যন্ত বাজছিল, এরকম একটা কিছু ঘটনা। বৃষ্টি হলেও খাওয়া দাওয়া করলাম, এটা প্রায় 1টা বাজে, রাস্তা একদম ফাঁকা শুনশান। আমরা হেঁটে চলে আসলাম রাওয়া ক্লাবের এখানে। রাওয়া ক্লাবের এখানে এসে সুজন একটা সিগারেট দোকানে গেল, সরজিটিকে সিগারেট নিল, সিগারেট ধরায় ফেললো। আমার বললো টাকা দিই। আমি তো টাকা আনি নাই। আমার বলছে টাকা আনিস নাই মানে মাসুদের কাছ থেকে টাকা আনিস নাই? আমি না, আমি তো ভুলে গেছি। এখন কি করবে? সিগারেট হলো বলতে, সিগারেট হলো তো দোকানে বুঝে গেছে এদের কাছে টাকা নাই। এমন হ্যাঁ, দোকানদার ভাবতেছে আমরা মনে হয় এটা এক ধরনের প্র্যাঙ্ক করতেছি, আচ্ছা, অথবা চিট করতেছি। আচ্ছা আচ্ছা, মানে চুপচাপ আছে, বলতেছে ও ময়মনসিংহ বের করে টিয়া না দিলে কিন্তু ছাড়তাম না। আমার তো ধরুন তখন ছোট মানুষ, আমার তো গলা শুকায় গেল। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, আমরা পুরা গল্প বললাম যে আমরা প্রতিদিন 10 টাকা করে পাই, ও 10 টাকা পায়, আমি 10 টাকা পাই। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা প্রতিদিন এখানে আসি, আমরা দিয়ে দিব টাকাটা। কিন্তু উনি শুনবে না, টাকা দিতেই হবে। তারপরে অনেক কষ্ট মষ্ট করে হাতে পায়ে ধরে ওনাকে রাজি করালাম। কালকেই করলাম, অনেক একা একা অনেকক্ষণ কথা বললো। আমরা কি করবো এখন, তার করার কিছু নাই। প্রায় দুজনের কাছে তখন কোনো টাকাই নেই, 1 টাকাও নাই। কিসের এই টাকা? কোনো টাকাই নেই। কোন কাজটা করে তখন ফিরছিলেন? 91 শুট থেকে ফিরছিলেন। তো রাওয়া ক্লাবের রাস্তা পার হলাম ওইদিকে, অন্ত বাসেও তো ওঠার কোনো ইসে নাই। তো এর আগে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি একটু ঝড়ো বৃষ্টি টাইপের, রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ না, ঝড়ের পরে বৃষ্টির পরে একদম ফাঁকা হয়ে যায় এরকম, প্রায় 1টা-2টা বাজে এরকম। তো আমরা দুইজন হাঁটা দিলাম শাহবাগের উদ্দেশ্যে, আমি আর আশুতোষ সুজন। তো আমি ওকে একটা গেম দিলাম, যেহেতু অনেক রাস্তা। আমি বললাম যে মামা আছে না, বন্ধুদের যে মামা ডাকে, আমি মামা চলো কাজ করি, চলো আমরা টাকা খুঁজে যাই। হ্যাঁ, টাকা খুঁজে যাই, টাকা পাওয়া যাবে।
টাকা খুঁজতে গিয়ে টাকাও যায়, তুই এরকম একটা ভুল করলি। এই কারণে সে আমাকে সিগারেটও শেয়ার করলো না রাগে। যাই হোক, হাঁটা শুরু করলাম। আমি সত্যি সত্যি টাকা খুঁজতেছি। এই টাকা খোঁজার পিছনেও কিন্তু যে টাকা পাওয়া না, উদ্দেশ্যটা ছিল এরকম যে একটা ঘোরের মধ্যে থাকলে হয়তো রাস্তাটা পারতো, কিন্তু মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত কিন্তু রাস্তা কিন্তু কম না, আমার তো শাহবাগের বড় নীলক্ষেত পর্যন্ত যেতে হবে ওইখানে। জাহাঙ্গীর গেটের আগে ওই ঝাড়ু দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি সত্যি সত্যি একটা 2 টাকার নোট পেয়ে গেলাম এবং এই 2 টাকার নোট উঠাইলাম। সুজন একটু সামনের দিকে ছিল, সুজন বিশ্বাস করে না যায়। সুজনের ধারণা হলো এটা যে প্রতিদিন তো আসলে আমার 1 টাকা করে সেভ হয়, এই 2 দিনের টাকা হয়তো সেভ করে, এটা মিথ্যা বলছি ওর সাথে। কিন্তু আসলে আমি সয়ার আপন গড আমি বলতেছি, মানে ওখানেই পেয়েছিলেন, আমি ওইখানেই পাইছি, এটা ওইখানেই পাইছি। তো যাই হোক, আমরা প্রাইম মিনিস্টার অফিসের সামনে দিয়ে একটা বাস আসছে, খুবই কম সিগন্যাল দিলাম, থামলো। আমরা বললাম ভাই আমাদের কাছে 2 টাকা আছে, শাহবাগ পর্যন্ত নিবেন? বলে হ্যাঁ নিব। দিয়ে গেলাম শাহবাগ পর্যন্ত, বাকিটা হেঁটে। পরে তো আমি হেঁটে ওইভাবে যেভাবে যাই রেগুলার। তো এইটা থেকে যেটা আমি শিখলাম সেটা হলো যে যদি চেষ্টা, ইচ্ছা, অধ্যবসায় থাকে তাহলে আসলে আপনার যাত্রার দিকে বা আপনার গন্তব্যে আপনি সামহাও যেতে পারবেনই, এবং কোনোভাবে প্রকৃতি পৌঁছে দেবে, প্রকৃতি আপনাকে পৌঁছায় দেবে। এটা খুবই 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 সুন্দর একটা কথা বলেছেন যে প্রকৃতি আসলে কোনো না কোনোভাবে আমাদেরকে সেখানে পৌঁছে দেয় যেখানে আমরা খুব খুব তীব্রভাবে যেতে চাই। কিন্তু আরেকটা প্রশ্ন মাথায় আসছিল যে আমরা যখন একান্নবর্তী দেখতাম, আপনারা যখন দেখতেন, তো ওই সেটের ভেতরে এমনও কিছু মানুষ আছে যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা এই জায়গায়, আবার প্যাশনটা অ্যাক্টিংয়ের বা কাজের পেছনে তাদের যে ডিরেকশনাল পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভ, তাদের যে ইচ্ছা, স্বপ্ন, সেটা পূরণ করার জোরটা কতটুকু হলে মানুষ 0 টাকায় কাজ করে বের হয়ে বাসায় যাচ্ছে, আবার ফেরত আসছে, কিন্তু কাজটা তাকে করতে হবে। এই স্ট্রাগলটা বোধহয় ভেতরে না ঢুকলে বোঝা যায় না। বাইরে থেকে আমরা খুব সহজ ভাবি স্টারডাম জিনিসটা বা অ্যাক্টর হয়ে যাওয়াটা, কিন্তু আসলে এই কাজগুলোর আউটপুট অনেক পরে আসে। আজকে ওই দিনের স্ট্রাগলটা না হলে আজকে হয়তো শারাফ আহমেদ জীবন আমার সামনে আজকে এই জায়গাটায় হয়তো বা বসে থাকতেন। আর এটার সাথে একটু মজার ঘটনাও অ্যাড করি। আমি একদম, আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন জয়েন করি আমাদের এক্সপেকটেশনটা ছিল এরকম, আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা জাস্ট কাজটা করতে চাই। 7 মাস পরে কোনো এক ঈদে প্রথম আমি 2000 টাকা পাইলাম ছবি হল থেকে। আচ্ছা, আমি আপনাকে বুঝাইতে পারবো না যে এত টাকা কেন, মানে যে টাকাটা দিছে। এবং ছবি হলের একটা খাম করে, তখন ছবি হলের লোগো ছিল একটা ট্রাইপডের উপর একটা ক্যাপ, সর্বাহিত ক্যাপ পরে, ওই জায়গা থেকে ওই টিমটা নেওয়া। তা আমি মজিদকে জিজ্ঞেস করছিলাম যে মজিদ, এই টাকা কি ভুল করে দিছো নাকি? মানে আমার 10 টাকা কিন্তু পরে আবার 20 টাকাতে গেছিল। এরপরে তো আমরা একসাথে থাকাই শুরু করলাম মাস কয়েক পরে। তো আমার কাছে আনবিলিভেবল ছিল এটা, যে এত টাকা দিয়ে কী করবো, আর আমি কি আসলে এত টাকা ডিজার্ভ করি? আমার তো মনে হয় আমি ডিজার্ভ করি, আমি যে কাজ করার সুযোগ পাইছি এটাই তো আমার জন্য বড় অপরচুনিটি। সো আমার টাকা কি দরকার, বন্ধু, উল্টা আরও আমার টাকা দেওয়া দরকার। সত্যি আপনার এরকম মনে? আমি কিন্তু খুব অবাক হলাম, কারণ মানে পারিশ্রমিক জিনিসটা তো খুব বেশি প্রাপ্য। এইটা আসলে এখানে আসলে আমার জন্য সেটা ছিল একটা স্কুলিং। আচ্ছা, তাই না? আমি তো সেটাকে অ্যাজ এ স্কুলিং, হ্যাঁ, আমি একটা ডিরেক্টরের সাথে নিতে পারেন, কিন্তু যে প্রোডাকশন হাউস সে তো আপনাকে স্কুলিং করার জন্য নেয়নি না, আমাকে স্কুলিং করার জন্যই নিছে। আমি আই ডু বিলিভ, আমি স্টিল আমি বিলিভ করি স্কুলিং করার জন্যই নিছে, কারণ আমার মতো অসংখ্য মানুষ ছিল এটা ওখানে ছিল। কিন্তু উনি আমাকেই কেন পিক করলো? হয়তো কিছু একটা আছে, হয়তো আমি তাকে কনভিন্স করছি, ওনাকে, এটা একটা ব্যাপার ছিল। কিন্তু আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমার একদম লেস এক্সপেকটেশন ছিল যে না আমি কেনই করব। কিন্তু মানে আপনার কথা যেটা মনে হচ্ছে, আমি সরাসরি প্রশ্ন করতে চাই ভাই, যে তাহলে কি নতুন কোন অ্যাক্টর যে এভাবে জয়েন করতে চায়, সেই মানে অ্যাক্টর অর ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কথা বিশেষ করে বলবো, তাহলে কি তাদের এক্সপেকটেশন লেভেলটা এটাই থাকা উচিত যে আমাকে সুযোগ দিয়েছে, আমি টাকা না চাই করে যাই? এটা ভাই সময় এবং যার যার ব্যক্তিগত চয়েস। আমি আসলে কি চাই, আমি আসলে কিভাবে চাই, আমার চয়েস এরকম ছিল, আমার এক্সপেকটেশন এরকম ছিল। এই ক্ষেত্রে আরেকটা হলো যে সময়ের ক্ষেত্রে যদি আমি বললাম, শেষ করি, সময়ের ক্ষেত্রে বললাম যে ওই 2002 এর সময় আর 2024-এর সময় এটা অনেক গ্যাপ। সো এই সময়ে এসে আমি যখন আমার টিমের জন্য কাউকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি নিয়োগ দিতে চাই, বা কেউ অনেক ইচ্ছা পোষণ করে যে আমি কাজ করবো, এটা প্রথমেই আমি টাকা পয়সা নিয়ে কথা বলে নিই যে ভাই আমি কিন্তু আমার সামর্থ্য আছে, এর মধ্যে যদি তুমি পারো তাহলে আমরা একসাথে কাজ করতে পারি, আদারওয়াইজ আমার জন্য ডিফিকাল্ট হবে। ওই যে যেদিন আপনি 2 টাকা খুঁজে পেয়েছিলেন,
সেই দিনের কথা যদি ফেরত যাই, ওই দিন যদি আপনি ওই মানুষটা থাকতেন যে আপনার বাসায় অসুস্থ একজন মানুষ আছে, আপনার ওষুধ নিয়ে যাওয়া লাগবে, আপনি কি পরদিন আবার শুটিংয়ে যাইতেন, নাকি এমন কোনো কাজে যাইতেন যাতে আপনার পকেটে ওষুধের টাকাটা থাকে? মানে ওই দিন তো আসলে ছিল না, যার কারণে এই মুহূর্তে বসে ওই সময়ের ওই ব্যাখ্যাটা আসলে দেওয়াটা বা অ্যান্সারটা করা খুব ডিফিকাল্ট। যদি থাকতো তাহলে হয়তো আমি, মানে আছে না যে নেসেসিটি মানুষের এমন একটা জিনিস যে আসলে কোনো ল মানে না, হয়তো বা ল মানে না, কোনো প্যাশন মানে না, কোনো হবি থাকে না, হয়তো আমি ওই দিকেই যেতাম। আমার যেটা সুবিধা ছিল যে আমি একটু মানে ফ্যামিলি থেকে একটু ডিটাচড পারসন ছিলাম আমার গোলে পৌঁছানোর জন্য, যার কারণে আমার ওই পিছুটানটা ছিল না। কারণ তখন তো মোবাইল টোবাইল কিছু ছিল না, যার কারণে আমার কমিউনিকেশন হয়তো অনেক কম। আমার মাকে আমি মাঝে মাঝে চিঠি লিখতাম এখানে, হ্যাঁ তখন চিঠির যুগ। তারপরে তো কিছুদিন পরে হয়তো মোবাইল কিনলাম, তখন তো আমার মাকেও একটা মোবাইল কিনে দিলাম, আমাদের কমিউনিকেশন হইতো। আমরা একটু, আমার বাবা মারা গেছে অনেক আগে, যার কারণে আমরা মা নেওয়াটা ছিলাম, লাইক যে মাই আমাদেরকে মানুষ করছে। তো ওই জায়গা থেকে মানে এই মুহূর্তে মনে হয় যে ওই এইরকম আপনি যে প্রশ্ন করলেন এরকম পিছু টান থাকলে হয়তো আমার জন্য হয়তো কঠিন হয়ে পড়তো গলে যাওয়ার। আমি কেন প্রশ্নটা করলাম জীবন ভাই, এটা আমি আসলে প্রশ্নটা আপনাকে করার মাধ্যমে আপনার উত্তর আমি অনেকজনকে দিলাম অডিয়েন্সে, যারা এই স্বপ্নটা পালে যে আমি এরকম ডিরেক্টর হতে চাই, সো আই হ্যাভ টু স্টার্ট বিইং অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফার্স্ট। ওরা কতটুকু স্ট্রাগলের জন্য আসছে ওদের জানা দরকার না? আমার এটা আসলে আমরা তো এখানে আড্ডা দেওয়ার জন্য বসছি, কোনো একদমই জ্ঞান দেওয়ার জন্য বসি নাই। আমি আমার লাইফের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করছি। এটা অনেকে পজিটিভলি নিতে পারে, অনেকেই নেগেটিভলি নিতে পারে, অনেকে হয়তো হেসে উড়াও দিতে পারে, তাতে কিছুই আসলে আসে যায় না। না আসলেই না। তো তাই বলে কি আমি আমার কথা বলবো না? অবশ্যই বলবেন, তাই না? বা যেখানে বলার দরকার নাই সেখানে কি জোর করে বলবো? না, নিশ্চয়ই না। আমি এইটা বলবো, যদি আপনি যে কাজটাই করতে চান, এটা শুধু ফিল্ম মেকিং এর ক্ষেত্রে না কিংবা শুধু অ্যাক্টিং এর ক্ষেত্রে না, আপনি যে কাজটা করতে চান, যেটা আপনার সোল বলে যে আমি এটা করব এবং আমি করতে চাই, বা এইটারই আমার স্ট্রেংথ আছে, তাহলে যে কোনো সিচুয়েশন থেকে হোক আমার মনে হয় স্টার্ট করে দেওয়া উচিত এবং করে ফেলা উচিত, এবং সে পারবেও। এইটা পৃথিবীর কেউ কোথাও কখনো আটকে রাখতে পারে না। এটা আমার কথা না, এটা বিভিন্ন বড় মানুষের কথা আর কি আমার মতো করে বললাম, এইটাই হয়। আপনি বড় জায়গাটাতে গেছেন বলেই বলছেন, এই সাহসটা লাগে না? মোটেও না, নট রিয়েলি। আমি বড় জায়গায় মোটেও যাই না। সাহসটা না হলে কিন্তু এটা বলা যায় না। আপনার ওই বিশ্বাসটা আছে। আমি কয়েকদিন আগে ফজলুর রহমান বাবু ভাইয়ের সাথে একটা কথা বলার সুযোগ হয়েছিল, তো উনি বলছিলেন যে আমি চাকরিটা যখন ছেড়ে দিয়েছি তখন অনেকে আমার কাছে এসেছে যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন ভাইজান, আমিও ছেড়ে দিব, আমিও এখন থেকে শুধু অ্যাক্টিং এর পিছনে যাব। তখন বাবু ভাই জিজ্ঞেস, তুমি কি ওই প্ল্যাটফর্মটা বানায় রাখছো? এই যে বানায় রাখতে পারাটা, এই যে স্ট্রাগলটা, এটা তো খুব জরুরি। আমি অ্যাকচুয়ালি ওইটার জন্যই প্রশ্নগুলো করলাম। যাই হোক, এইখান থেকে যদি একটু বের হয়ে আসি, এবার যদি আমরা এক লাফ দেই ব্যাচেলার পয়েন্টে। হ্যাঁ, তো এখানে একটু ফান কিছু ব্যাপার আছে, আপনার চরিত্রায়নের কিছু ব্যাপার আছে। মানে এভরিবডি নোজ বোরহান, মানে সবাই চেনে তাকে। তো এই যে ডিরেক্টর ছিলেন, ডিরেক্টর হয়ে অ্যাক্টরদের কন্ট্রোল করতেন, এখন অ্যাক্টর হয়ে ডিরেক্টরের আন্ডারে কন্ট্রোল হচ্ছেন, ডিফারেন্সটা কেমন ভাইজান বলেন? কারণ অমির সাথে যদি আমার পরিচয় না থাকতো তাহলে তো আর ও আমাকে অফারও করতো না, আচ্ছা কাজও হইতো না। আর আজকে যে অ্যাক্টিং নিয়ে কথা বলছি, হয়তো ডিরেকশন নিয়ে কথা বলতাম অথবা বলতাম না, অ্যাক্টিং নিয়ে আর কথা হইতো না। অমির সাথে পরিচয়টা ছিল খুব মজার। আচ্ছা, এটা 2010 সালের দিকে। অমি তখন ডিরেকশনে কাজ করবে, এটার জন্য সে খুঁজছিল একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় খুঁজছিল, এর মধ্যে আমিও একজন। মানে তার ব্যাপারটা ছিল বিভিন্ন জায়গায় মানুষের সাথে নক করছে, যে জায়গায় হয়ে যায় এই জায়গায় করব। তো আমার সাথে কথাবার্তা হইলো, ফেসবুকেই তখন কথাবার্তা হচ্ছিল। একদিন টাইম হলো যে দেখা করো, ঠিক আছে, বলে কোথায়? তো আমি আমার অফিসে না, তখন আমার একটা ছোট অফিস ছিল বাংলা মোটর, আমি অন্য একটা জায়গায় বললাম দেখা করতে। তো এইখানে আমরা দেখা করলাম ফুটপাতে। আচ্ছা, তো ওর কথাবার্তা শুনলাম কি চায়। আর আমি তখন মানে কি বলা চলে, এটাকে ভয়ঙ্কর রকমের ফ্রাস্ট্রেটেড। আমি সব দিক থেকে ফ্যামিলি, সার্ভাইভ, নাটক করি, যা টাকা আসে তার চেয়ে বেশি, যে টাকায় প্রোডাকশন বিক্রি করি তার চেয়ে কম টাকা, বেশি টাকা আসলে প্রোডাকশন কস্ট হয়ে যায়, লোন ফোন সব কিছু মিলে একদম ফ্রাস্ট্রেটেড। তো ওই মুহূর্তটাই আসলে ও আমার সাথে যোগাযোগ করছে, আমি তাকে ফুললি ডিসকারেজ করলাম। আমি বললাম যে ভাই, ইটস এ ক্রেজি ওয়ার্ল্ড, ডোন্ট কাম হিয়ার, এটা তুমি তাহলে একদম মানে হয়ে যাবা, মানে মারা যাবা আর কি। তো বললো যে ঠিক আছে ভাই, তাহলে আপনি কি বলছেন যে
করবো না, এই টাইপের কথাবার্তা। আমি না, একদমই আইসো না। তো আমরা সিগারেট খেয়ে ফুটপাত থেকে ওরে বিদায় করে দিলাম। আবার ওরে ডাক দিয়ে দাঁড় করালাম যে শোনো, যেহেতু তোমার মাথার মধ্যে এটা আছে, তুমি তো আসলে এটা আমার কথা শুনবা না, তুমি তো এটা করবাই, তাহলে এক কাজ করো, এখন যারা ভালো করতেছে তুমি তাদের সাথে কাজ করো। আচ্ছা। তো তখন রনি ফামি হাউসফুল করতেছিল, হাউসফুল তখন খুব হিট। তো এইসব কারণে আরো আমি বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম যে বন্ধু ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে কিন্তু আরো বেশি খারাপ লাগে, ওরা এত ভালো করতেছে আর আমার হয় না, আমি ওদের সিনিয়রও আবার, মানে তোর এটা বললাম। ও কয়েকদিন পরে আমাকে জানাইলো যে ভাই আমি তো ফামি ভাইয়ের সাথে শুরু করছি। এই এরপরে মাঝে মধ্যে কথা হইতো, সেটা 2022 ওর 21-এ, তখন কোভিড কালীন সময়ে হঠাৎ করে একদিন রাতের বেলা বললো আমাকে যে ভাই এরকম এরকম একটা ক্যারেক্টার আপনার জন্য পাচ্ছি, ব্যাচেলর পয়েন্ট কি আপনি দেখেন? আমি না, শুনছি এটা নাকি খুব হিট করছে। বললো যে হ্যাঁ ভাই, লোকজনে দেখে টেকে চলেন আমরা একটু বসে একদিন ইত্যাদি ইত্যাদি এরকম। এরপরে দেখা হইলো, কাজে জয়েন করলাম। কাজে জয়েন করার পরেও আমার এক ধরনের, যেহেতু আমি প্রফেশনালি কোনোদিন অ্যাক্টিং করি নাই, ওই প্রথম দিনের ঘটনাও ছিল খুবই মেমোরেবল। যে চাষি ভাই, মার্জিক ভাই, মিশু, তারপরে আমাদের পলাশ, ওরা তো স্কিলড, এর আগে 2টা সিজন করে ফেলছে। আমি তো মার্জিক ভাইদেরকে তো তার অনেক আগে থেকেই আপনার, হ্যাঁ মার্জিক ভাই ছিল তো আমাদের, হ্যাঁ আমাদের ছবি আলের, সে ছিল আমাদের সিনিয়র, আমাদের গ্রুমিং করতো, আমাদের তো খুব ভালো সম্পর্ক ওই জায়গাতে, কোনো সমস্যা নাই। থাকার পরেও আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করছিলেন এইসব পরিস্থিতি? কারণ আমি তো, ওনারা তো প্রফেশনাল অ্যাক্টিং করছে, আমি তো প্রফেশনাল অ্যাক্টিং করি না। আচ্ছা আচ্ছা। সো ওরা ইম্প্রোভাইজ হয়, আমি নিজেও আমার ডিরেকশন ইম্প্রোভাইজ করেই কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্প্রোভাইজ করে করি কাজ, স্ক্রিপ্ট লেখা থাকলেও ইম্প্রোভাইজ করি। কিন্তু ওদের যেটা হলো, ওরা তো স্কিলড, মানে ওরা তো গল্পের লাইন আপটা জানে, ক্যারেক্টারগুলো জানে। আমার জন্য ক্যারেক্টারও নতুন, অ্যাটমসফিয়ারটা নতুন, আমার জন্য পুরো সিচুয়েশনটা নতুন, তো আমার জন্য তো টাফ ছিল। এবং আমার সবচেয়ে বড় কথা হলো যে রিহার্সালের সময় আমি ডায়লগ পারছি, কিন্তু যখন অ্যাকশন বলছি তখন ডায়লগ ভুলে যাই। অ্যাক্টিং যেরকমই হোক, ডায়লগ তো দিতে হবে আপনাকে। আপনার ডিরেক্টর সত্তা আপনাকে, হ্যাঁ, আর আমি ডিরেক্টরে, হ্যাঁ আমি কত অ্যাক্টরকে ঝাড়ি দিয়েছি, হ্যাঁ ভয়ঙ্কর লেভেলের। আমি তো খুব বাজে, খুব অপমান করে কথা বলতাম। তখন আমার নিজের অসহায় মনে হলো খুব, এবং মনে মনে বললাম যে আল্লাহ, যাদের সাথে আমি এই বেয়াদবিগুলো করছি, আল্লাহ যে আমাকে মাফ করে দে। এরকম বলছি যে ভাই অ্যাক্টিং করা এত কঠিন কাজ। এর আগে বিজ্ঞাপনের টুকিটাকি যেগুলো করছে, এগুলো তো বিজ্ঞাপনের কাজ হলো যে ছোট ছোট, হ্যাঁ ওটা তো কিছুই ঘটনা না। এটা হয়তো পার্টিকুলার থাকে, একটা বিজ্ঞাপন 30 সেকেন্ড 40 সেকেন্ডে হয়, সারাদিনে ধরে ধরে কাজ, একবার না বলে 10 বার। হ্যাঁ মজা, এই হলো ডায়লগ, এই হলো ডায়লগ। তো প্রথম দিন শুটিং করার পরে আমি ওরে আলাদাভাবে ওর সাথে বসলাম। আমি বলছি ভাই আমি তোমার কাছে ক্ষমা চাই, হাত জোর করে ক্ষমা চাই, তোমার একদিন অনেক লস টস হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমাকে বাদ দাও, আমার পক্ষে এটা সম্ভব না ভাই। ওকে। হ্যাঁ আমারে বলে ভাই আপনি এটা কথা বললেন জীবন হয়ে, আপনি একজন ডিরেক্টর হইয়া, আমি কি আপনার এমনি ছেড়ে দিছি? আপনার তো ওকে হয়েছে দিকেই তো রাখছি, আমার কথায় যুক্তি আছে, ওকে না হলে তো রাখতাম না। আর আপনি 30টা টেক দেন, আমি তো ওই টেকগুলো রাখবো না, আমি তো ওকে টেকটাই রাখবো, আপনার তো ওটা ভয় পাওয়ার কিছু নাই, এই কথাও যুক্তি আছে। তাহলে কি করতে হবে? আপনি মানে নাকে তেল দিয়ে ঘুমান, কালকে আসেন সেটা দেখবেন। এই যে কনফিডেন্সটা, এইটা আমাকে এক ধরনের বুস্ট আপ করছে। পরের দিন গেলাম আরেকটু বেটার, তারপরে আরেকটু। এই কথাটা অমি ভাইয়ের ছিল, রাইট? হ্যাঁ অমির ছিল। সো এই শুরুটা, এরপরে তো বাকিটা তো ধীরে ধীরে ইতিহাস। যে আমি শরাফ আহমেদ জীবন থেকে আমি হয়ে গেলাম বুরহান ভাই, আমি হয়ে গেলাম লাবু কমিশনার, আমি হয়ে গেলাম পাবলিকলি। আপনাকে বোরহান ভাই হিসাবে ডাক দেয় না মানুষ? বুরহান ভাই তো ডাকে। এখন আপনার রিঅ্যাকশন কি? আপনি নরমালি জীবন ভাই ডাকলেও যেই সাড়া দেন, বোরহান ভাই ডাকলেও কি একই সাড়া দেন? হ্যাঁ, তো বুরহান ইজ এ নেম, যেটা হলো যে আর কাউকে ডাকবেন এটা আমি জানি। মানে আমি আশেপাশে থাকলে আর কি, কেউ হয়তো মাস্ক পরা আছে, ক্যাপ পরা আছে, বলে এই এটা কিন্তু আরে না ডাক দে, বুরহান ভাই এরকম ডাক দিল আর কি, যে আমি তাকাই কিনা। তো আমি ওদের সাথে দুষ্টামি করি যে আমিও তাকাইলাম না, যে তোরা ভুল, কিন্তু আমি শুনি এগুলো। আচ্ছা, এটা তো পাবলিক রিলেটেড কিছু ব্যাপার আছেই, যে পাবলিক আপনাকে এভাবে দেখবেই। আপনার কোন পরিচয়টা ভালো লাগতো এটা বলবেন প্রথমে, তারপর আমাকে কিছু মজার ঘটনা শোনাবেন যেটা আপনার শুটিং এর সাথে রিলেট করে হয়েছে। তার আগে আমাকে বলেন যে আমার বাই নেমে পরিচয়টাই আমার ডেফিনেটলি বেশি ভালো লাগে। কিন্তু ইদানিং একটু আমার বাই নেমও মানুষ আমাকে একটু চিনছে, এবং মানুষ এইটাও চিনছে যে আমি আসলে ক্যামেরার পিছনের মানুষ ছিলাম, পিছনে মানুষ আছি, ইনফ্যাক্ট পিছনেই করে যাচ্ছি আপনাদের দোয়ায় সাপোর্টে। তো এইটা ভালো লাগে। সামনেও তো কাঁপাবেন? কাঁপাবো কিনা জানি না, নিজেও কেঁপে যেতে পারি। শুনলাম আপনার মাথায় অনেক রকমের চক্কর চলছে। হ্যাঁ তা তো অবশ্যই। একটু বলবেন নাকি আমাদের চক্কর নিয়ে? হ্যাঁ, চক্কর নিয়ে যদি বলি তাহলে শুটিং এর গল্পটা পরেই বলি। শুটিং এর এই এক্সপেরিয়েন্স গুলা অন্য জায়গায় শেয়ার করা যায় না। চক্কর হচ্ছে চক্কর রাখি, চক্কর, হ্যাঁ চক্কর। চক্করের সাথে 302 আছে। চক্কর 302 কি ধারা? ধারা, ইয়েস। ও মাই গডনেস। ওকে, হ্যাঁ আমার গল্পটাও এরকমই, চক্কর এন্ড 302।
তো এইটার প্ল্যানিং করি আমি 2002-এর দিকে। আচ্ছা, একটা স্টোরি আসে মাথায়, তো এটা আসে, তো আমরা ওটিটির জন্য প্ল্যান করছি। হ্যাঁ সরি ভুল বলছি, 2022-এ। 2 আছে তো, হ্যাঁ অনেকগুলো 2 তো এই জন্য একটু ভুলাই ফেলছি, সরি মাফ করবেন। তো আমার আরেকজন কো ডিরেক্টর আছে, নাম হলো নাহিদ হাসনাত, খুব ভালো লেখে। আমাদের প্রথম লেখা এবং ডিরেকশনের কাজ ছিল বকুল ফুল, যেটা চরকিতে গেছিল, মোশারফ ভাই সেটাতে অ্যাক্টিং করছিল। তো নাহিদের সাথে প্রথম গল্পটা শেয়ার করি যে নাহিদ এরকম একটা কনসেপ্ট আসছে। ও বললো যে ওটা তাত্ত্বিক মানুষ, আইডিয়া তো ভালোই, স্ক্রিপ্টিভ করলে বোঝা যাবে। আমি চলো তালি করি, স্ক্রিপ্ট কারাইতে করাবেন, আমি তুমিই করো। ও ভাই অনেক প্যারা লাগে, এটা অনেক টাইম লাগে, এটা আমি আরে করো। ওকে আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম যে আপনি ডিরেকশন দিতে গেলে আপনাকে আসলে লেখাটা আসলে জানতে হবে, স্ক্রিপ্টটা যদি কন্ট্রোলে থাকে তাহলে সুবিধা হয়। আর আমি যেহেতু নানান কাজে ব্যস্ত থাকি, এই কারণে আমার লেখার কনসেন্ট্রেশন আমার তেমন একটা আসে না। তো আমি চাচ্ছিলাম যে ও এক জায়গায় সারাদিন বসে থাকতে পারে এরকম লোক আর কি না। আমি ওকে দিয়ে আর কি লেখানো শুরু করলাম আর কি। তারপরে আমরা স্ক্রিপ্টটা করলাম। স্ক্রিপ্টটা করার পরে আশুতোষ সুজন আমাকে, এই যে আশুতোষ সুজন আমার কলিগ বন্ধু মামা, ও আমাকে কি করলো যে এই গভর্নমেন্টে যে অনুদান দেয় তথ্য মন্ত্রণালয়, এখানে দেওয়া যায়, তো আমি এটা দিলাম। তারও কিছুদিন পরে হঠাৎ করে আমাদের আরেক ছোট ভাই আছে পিকলু চৌধুরী, ও ডিরেক্টর, ও আমাকে একদিন ফোন করে বলতেছে ভাই আপনি তো পায়ে গেছেন। আমি কি পাইছি, আপনি জানেন না আরে নাটক করতেছেন? আমি কি বললাম, বলে যে আপনি যে অনুদানে দিচ্ছেন এটা পায়ে গেছেন। আমি বলিস কি, এইভাবে যে পাওয়া যাবে এটাও আমি জানি না। তো আই ওয়াজ সো এক্সাইটেড এন্ড আই সো হ্যাপি যে এটা তো আমার জন্য একটা বড় ইস্যু, কারণ টাকার জন্য ছবি বানাইতে পারতেছিলাম না, এবং যেহেতু ওই জায়গা থেকে পাচ্ছি এবং টাকা অনেক টাকা। এখন কি অবস্থা কাজের, কোন দিকে? তো এরপরে তো আমরা প্ল্যান করে আরেকজন কো প্রোডিউসার নিয়ে আমরা শুট টুট সমস্ত কিছু কমপ্লিট করে ফেলছি। আমাদের কুরবানির ঈদের আগেই আমাদের কাজ টোটালি কমপ্লিট। ওকে, তাহলে তো আমরা একটা সম্ভাব্য ডেটও পেয়ে গেলাম। আমরা সম্ভাব্য ডেট হয়তো আমরা অ্যানাউন্সমেন্টে যাব অফিশিয়ালি, বাট একটু ক্লু দেই আপনার মাধ্যমে, যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বলি যে আমরা হয়তো নেক্সট কোনো একটা ফেস্টিভ্যাল ধরে আমরা আসতে চাই। অলরাইট, নেক্সট কোনো একটা ফেস্টিভ্যালে চক্কর 302 ভালোই ঘোরাবে আপনাদেরকে, বোঝা যাচ্ছে। ঘুরে ঘুরে আসুক সেলিব্রেশনের দিনটা, ফেস্টিভ্যালের দিনটা, সেটা যেদিনই হোক আমরা দুর্দান্ত অপেক্ষায় থাকবো আলোচনা করার জন্য এবং সমালোচনা করার জন্য। সমালোচনা তো একটা ভালো শব্দ ব্যবহার করলাম ভাই। অবশ্যই, হ্যাঁ। তো এই ভালো শব্দ নিয়ে দুটো মন্দ কথা বলতে চাই না, আমি তো সামহাও নানাভাবেই সমালোচিত। সো দেখেন, সমালোচিত হতে হলে প্রথমে আলোচিত হতে হয়, এটা আমার বিশ্বাস। যে আলোচিত নয় তাকে নিয়ে কেউ সমালোচনা করতে যায় না, এত সময় মানুষের নাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাচেলার পয়েন্টের কথায় আমরা ছিলাম, আমরা বিহাইন্ড দ্য সিন স্টোরি আমরা অনেক কিছুই জানি না, কিন্তু ব্যাচেলার পয়েন্টের যে দৃশ্যায়নগুলো হয়েছে বা যেই জায়গাগুলোতে সমালোচিত হয়েছে বা মানুষ পছন্দ করেনি, মানে আপনি কি আপনার যে পরিচিত গণ্ডি, আপনার চাচা মামা সিনিয়র বা আপনার ফুপু বা খালা সিনিয়র, তাদের সাথে বসে কি আপনি ব্যাচেলার পয়েন্ট আপনি নিজে দেখবেন? যেটা হলো শুধু ব্যাচেলার পয়েন্ট না, আমার কোনো এরকম মানে কোনো ফিকশনই আমি লং টাইম ধরে আসলে এভাবে আমার কিছু, আমি অ্যাক্টর ডিরেক্টর ছাড়াও আমি দর্শক হিসেবে আমি অন্য শ্রেণীর দর্শক, মানে আমার কিছু নিজস্ব চয়েস আছে যে আমি এই জিনিসগুলো দেখি। আচ্ছা, তো ব্যাচেলর পয়েন্টের যে পয়েন্টটা আপনি পয়েন্টিং করার চেষ্টা করতেছেন, এইটার সাথে আমি একদমই মানে টোটালি এগ্রি না। আচ্ছা, ঠিক আছে। ওই যে ভাষার যে ব্যাপারগুলো, এটা যেমন ভাষার এই ব্যাপার তো আমি একা শুরু করে নাই, এইটা ভাষা, এটা হচ্ছে ফিল্মি ল্যাঙ্গুয়েজ। আপনি যখন একটা চরিত্রকে চরিত্রায়ন করতে যাবেন, একটা সিচুয়েশনকে আপনি ট্রুথফুল করতে যাবেন, তখন আপনাকে অনেক জিনিসই মেনে নিয়ে করতে হবে। যেমন ধরেন আপনি একটা মুচির কণ্ঠে আপনি তো প্রমিত শুদ্ধ ভাষায়, এটা সরোয়ার ফারুকীর উদাহরণ দিয়ে আমি বললাম, আপনি সেটা এক্সপেক্ট করেন না। কিংবা একজন স্যুট টাই পরা একজন অফিসিয়াল এক্সিকিউটিভের কাছ থেকেও আপনি অনেক র ভাষা আপনি এক্সপেক্ট করেন না। আপনি র বলতে আমরা কথ্য ভাষাটার চেয়ে আপনি এক্সপেক্ট করেন যে একটু প্রমিত ভাষায় কথা বলুক। এটা আবার চরিত্র, অনেক সময় যে চরিত্র আছে, আমরা যখন ইয়াং জেনারেশন একসাথে আড্ডা দিই, কথা বলি নিজেদের মধ্যে করে, তখন যে স্ল্যাং ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, এইটা হচ্ছে আমাদের পার্ট অফ লাইফ। এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আপনি কিন্তু যে আপনি নিজেই তো বললেন যে নিজেদের মধ্যে, হ্যাঁ, ভাষার সবার সামনে তো ওই গালিগুলো না না, আমি ভাষার সবার সামনে আপনি দেখতেছেন কি দেখছেন এটা পরের বিষয়, আমি বলতে ওই চরিত্রের কথা। যে চরিত্রগুলো গালি দিচ্ছে, ব্যাচেলর পয়েন্টে যারা গালি দিচ্ছে বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করছে, ব্যাচেলর পয়েন্টে সবচেয়ে বেশি গালি দিচ্ছি আমি।
তবে অনেকে বলছে যে আমার গালি নাকি সুইট লাগে, মাফ করবেন, গালি সুইট লাগার কিছু নাই, এইটা গালি আমি দেই নাই, এই গালিতেও তালি আসে, দেখছেন ব্যাপারটা? ঠিক আছে, এটা গালি হলো ওই চরিত্র, যে ওই চরিত্রটাই এরকম একটা ফাউল একটা চরিত্র। মানে আমার দেখা সবচেয়ে ওর্স চরিত্র হলো বোরহান। আচ্ছা, যে কথায় কথায় গালি দিত, ঠিক আছে, এটা হলো ওর চরিত্র। এর মানে এই না যে গালিকে আমি খুব ইন্টেনশনালি প্রমোট করার চেষ্টা করছি। এটা আপনি যে ইন্টেলিজেন্স থেকে বললেন, আপনার মানে কি বলবো এটাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বলে, সেটা তো আপনার আছে, কিন্তু আপনার একজন দর্শক যে অজপাড়াগায়ে বসে দেখছে, যে বোরহান চরিত্রকে প্রচন্ডভাবে পছন্দ করে, সে যে আপনাকে কপি করে আপনার মতন করে বলবে না, এটা আপনি জানেন? সে আমাকে কপি না করুক, এটা আমি রিকোয়েস্ট করি। মানে হয়তো আমাকে কপি করুক, কিন্তু বোরহানকে কপি না করুক। বোরহানকে সে চরিত্র হিসেবে নিক, এবং সে এখন দেখেন এখানেও আবার একটু তাত্ত্বিক কথা বলতে হবে, পার্সপেক্টিভ। সে কি এটা এন্টারটেইন হওয়ার জন্য নিচ্ছে নাকি শিক্ষা হিসাবে নিচ্ছে, এটা হলো বিষয়। যদি এটা শিক্ষা হিসাবে নিতে চায়, তাহলে আমি বললাম ডোন্ট ডু দিস, শিক্ষা হিসেবে নেওয়ার কিছু নাই, আপনি এটাকে বিনোদন হিসেবে নেন। এবং আমাদের যেখানে এটা যাচ্ছিল গেছে ইউটিউবে, তো আপনি কি দেখবেন এবং দেখবেন না সেটা আপনার চয়েস। আমি তো নীতি নির্ধারক না এটার, যে আপনি দেখবেন কি দেখবেন না, আপনার হাতে ওপেন মিডিয়া। আপনি যদি ব্যাচেলর পয়েন্ট না দেখেন, তাহলে কি এমন কোনো ফিকশন, এমন কোনো ফিল্ম, এমন কোনো কন্টেন্ট আপনি দেখতেছেন না যেটাতে গালি নাই, যেটাতে স্ল্যাং নাই, যেটাতে ভালগারিজম নাই, যেটাতে ভায়োলেন্স নাই, এটাতে স্মোক করা হচ্ছে না, তাই না? ট্রু। তো আপনি কিভাবে বলবেন? ভেরি ট্রু। আসলে খুব সুন্দর একটা কথা বের হয়ে আসলো এগুলো নিয়ে কথা বলতে বলতে। ইটস ইওর পার্সোনাল চয়েস। আপনার যদি দেখে খারাপ লেগে থাকে, বুঝবেন যে আপনি দেখেছেন, দেখে আপনার কাছে খারাপ লেগেছে বলে আপনি বলেছেন, কিন্তু আপনি যে দেখেছেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। যে আপনি কোন জিনিসটা দেখবেন, কোন জিনিসটা আপনি কিভাবে নেবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিছু নৈতিকতা কিন্তু আমরা আসলে মেইনটেইন করি। ফর এক্সাম্পল, আমরা সবাই জানি আমরা বাথরুমে গিয়ে কি করি, কিন্তু দরজা থাকে, দরজা লাগানো থাকে, তাই না? সো এরকম কিছু জায়গায় দরজা লাগানো থাকা প্রয়োজন। যাই হোক, এর পরের ইয়াতে যাই। এই যে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতে, আমরা তো ব্যাচেলার পয়েন্টের 2টা পর্ব দেখতে আমরাই হাসতে হাসতে শেষ হয়ে যেতাম, যেগুলো কি হইতেছে। আপনারা কেমনে শুটিং করতেন ওই সময়? সব ভজঘট হয়ে যেত? আমাদের শুটিং এর সময় ফান হইতো। কিরকম কিছু মজার ঘটনা বলেন না শুটিং? ইট ডাজন্ট হ্যাভ টু বি অনলি ব্যাচেলার পয়েন্ট ভাইজান। না, সব প্রোডাকশনই হয়। যেমন আমার সাথে যেটা ঘটতো, যে মেইনলি আমার সাথে যেটা করতো, যে গালিটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, তো গালি তো আমিও গালিটালি সবাই দেয় মোটামুটি কম বেশি। হ্যাঁ, কেউ প্রমিত ভাষায় দেয়, কেউ ইংলিশে দেয়, কেউ বাংলায় দেয়, গালি তো দেই। তো আমাদের লাইফ সার্কেলের পার্ট অফ লাইফ এরকম তো হয়ে গেছে। তো আমি যখন ডিরেকশন দিই, তখন আমার মেজাজ খারাপ টারাপ হলে এরকম দিই। কিন্তু চরিত্র যখন গালি দিত, এবং গালিগুলো হয়তো এমন এক সিচুয়েশনে, সে ফর এক্সাম্পল আমার যে বাড়িওয়ালা ছিল, এটা হলো মিঠু আপা এবং আব্দুল্লাহ রানা, ওনাদের সামনে আমাকে গালি দিতে হবে কথায় কথায় চরিত্রে থেকে। সো এই সিচুয়েশনগুলো ছিল আমার খুব ফানি। আরেকটা হচ্ছে যে আমার যেটা হয়, যে আমি যদি ক্যামেরার পেছনেও কাজ করি, আমার একটা অফিসও মেনটেন করতে হয়, সব কিছু মিলে প্রফেশনাল অ্যাক্টর না হওয়ার কারণে অন্য মাইন্ড সবসময় ডাইভার থাকতো। এটা করতে হবে, ওই জায়গায় বাজেট পাঠাইতে হবে, যেহেতু বিজ্ঞাপনে কাজ করি ওটার সাথে কমিউনিকেট করতে হবে, নানান কিছু। তো ডায়লগ আমি ভুলে যেতাম। আচ্ছা, তো দেখা যায় কি, যে আমি তো ব্রিফ করে ছেড়ে দিছে, লাইট টাইট হচ্ছে, এটা অন্যরা তো সবাই গল্প গুজব করতো, আর আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সাথে ওর সাথে রিহার্সাল করতে থাকতাম ডায়লগ মনে রাখার জন্য, যেটা কি। আমি আরেকটা প্রোডাকশনের কথা বলি, এটা হলো বিদেশ নাম ছিল, এটা সন্দ্বীপে আমরা শুটিং করছি। এটা একটা ডিজাস্টার ছিল, বিকাল থেকে শুট শুরু করছি, এরপরে রাত 1টা পর্যন্ত ঠেকছে। ও মাই গুডনেস, ঠিক আছে, এতবার আমি এতবার রিটেক হয়েছে। দিনের শুটিং রাতে চলে গেছে, রাতও অনেক হয়ে গেছিল। প্রোডাকশন হাউস তো আপনার উপরে খেপা থাকার কথা, পুরা টিমই তো খেপা। এবং আমি পরের দিন একটা পোস্ট দিছি, একটা ছবি দিয়ে, এইটার মধ্যে এক একজন এক এক 435 টেক, 440 টেক, এরকম টেক বলতেছে। মানে বুঝুনি তো ব্যাপারটা, মানে কি পরিমাণই করছি। বাট দিন শেষে আমি অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, আচ্ছা এটা বাধ্য, ওইটা পারতেছি না, বা এটা হচ্ছে না, এরকম। ও ছাড়ে না, যার জন্য ছেলেটা আজকে এই অবস্থানে আছে। এবং কিছু কিছু জায়গায় এই যে ছেড়ে না দেওয়াটা, ডিরেক্টর হিসেবে এইটাই কাজ, যে আপনাকে নো বলা শিখতে হবে। যে আমি অ্যাকশন বললাম, কাট বললাম, ভাবা দিলাম, নো, ইউ হ্যাভ টু সে নো। যে হয় নাই, হ্যাঁ হয় নাই, এটা এমনই হবে, এটা এমনই হবে। ঠিক আছে, তো এইরকম মজার ঘটনাও ঘটছে। বিউটিফুল। আমার নিজের শুটিং এ অনেক অদ্ভুত মজার ঘটনা ঘটছে। কিরকম? একটা দুটো শুনি। এগুলো তো কি বলবো, অনেক লম্বা গল্প হয়ে যাবে না, বলেন একটু ছোট করেই না হলে বললেন, জাস্ট আপনি বুঝেন পাবলিককে কিভাবে এন্টারটেইন করতে হয়। আমার দ্বিতীয় প্রোডাকশন ডিরেকশনে, এটার নাম ছিল শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। আচ্ছা, শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। এটা হচ্ছে ওইটা টেলিফিল্ম ছিল,
টেলিফিল্মের নাম। তো এইটার মেইন কাজ ছিল হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ। আচ্ছা, অনেকেই হয়তো চিনে থাকবেন, উনি বেসিক্যালি রাইটার, লেখক এবং নজরুল গবেষক। তো এইটার কাজটা করে দিয়েছিলেন বসে মোস্তফা সরোয়ার ফারুকী। এটা চ্যানেল ওয়ানের জন্য একটা প্রোডাকশন ছিল। তো মাননীয়কে যখনকে প্রপোজ করলাম এরকম এরকম ক্যারেক্টার, উনি রাজি হয়ে গেল। খুব ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, আমরা শ্যুটও করছিলাম খুব মজা করে। তো যাই হোক, আমরা ওনাকে নিয়ে শুটিং করছি মতিঝিলের কলোনিতে। আচ্ছা, জিবি কলোনি বা এজিবি কলোনি এরকম একটা মতিঝিল টিএনটি কলোনি বা কোন একটা কলোনিতে শুটিং করছি ওইখানে। তখন কিন্তু মানুষের শুটিং এর জন্য আমরা রিয়েল হাউস টাউস পাইতাম। এখন তো শুটিং এর জন্য শুটিং এর নাম শুনলেই ভয় পায়। তখন মানুষে এই সহযোগিতাটা করতো। তো আমরা কলোনিতে শুট করছি, 6 দিন শুট ছিল। 5 নাম্বার দিন রাতের বেলার ঘটনা। ওকে, আমরা কলোনি থেকে শুট করে ওই লোকেশন র্যাপ আপ। পরের দিন আমরা দিনে শুট করব, কিছু প্যাচওয়ার্ক আছে মান্নান ভাইকে নিয়ে, এটা রেল লাইন এরকম, রাস্তাঘাট এরকম। তো এখনকার যে এই যে মুসাফির সৈয়দ বাচ্চু অ্যাক্টিং করে যে, এ তখন আমাকে অ্যাসিস্ট করে প্রথম আমার সাথে। সে আমার মাধ্যমে হ্যাঁ ওইখান থেকেই পরে ছবি আলে গেল, পরে ছবি আলো অ্যাসিস্ট করতো। এখন তো সে পুরো দোস্তর অ্যাক্টর। তো ও বাচ্চু পড়াশোনা একটু করে, একটু মানে লেখালেখির হাত আছে, তো তোমার নামের সাথে তার বেশ খাতির হয়ে গেছে। তো শুট শেষে মান্নান ভাইয়ের বাসা হলো গ্রিন রোডের বাসায় পৌঁছা দিব হলো বাচ্চু। তখন কালো ক্যাব থাকে ছিল, তো কালো ক্যাবে করে মান্নান ভাইয়ের যত কস্টিউম টস্টিউম এগুলো নিয়ে বাসার দিকে যাচ্ছে। পান্থপথ সিগনালে পুলিশ আটকাইছে, বেশ রাত ছিল, 12টা 1টা এরকম। তো পুলিশ আটকালে যেটা হয় ব্যাগ ট্যাগ চেক করে বললো যে কোথেকে আসছেন, শুটিং থেকে আসছে। কিন্তু শুটিং এর তো মানুষ তো বোঝা যায় না। আব্দুল মান্নান সাহেব মানে শুটিং তো মানে কি শুটিং বা কি নায়ক নায়িকাকে, এখন তো আব্দুল মান্নান সৈয়দকে দেখে তো আর ওই পুলিশ হয়তো চিনেই নেই, বাচ্চুকেও চিনে না, তখন ক্যামেরার পিছনে কাজ করে। ব্যাগ চেক করে কস্টিউমের মধ্যে একটা খেলনা পিস্তল পাইল। তো খেলনা পিস্তল পাইলো, তো পিস্তল থেকে বলে আসল না নকল? বাচ্চু বলে ভাই এটা নকল পিস্তল, আমাদের শুটিং এর ছিল। পুলিশ বন্দুক ধরে জিজ্ঞেস করছে আসল না নকল? পুলিশের জ্ঞান সম্বন্ধে একটু সন্দেহ হলো। না পুলিশ তার জ্ঞান দিয়েই হতো বলছে, পুলিশ তো ওনার জ্ঞানেই বলছে হয়তো বা। যাই হোক, এইটা আমাদের মূল পয়েন্ট না। তো ঠিক আছে, ওকে। মান্নান ভাই হঠাৎ করে বলে, বাচ্চু আমার সাথে তো পিস্তলের সংশ্লিষ্টতা কোনো সিন নেই, তাহলে আমার ব্যাগে কেন আসবে পিস্তল? পুলিশ বলে, এই গাড়ি থামান। ঠিক আছে, কেন উনি তখন এই সংলাপটা উনি কেন বললেন আমি জানি না, এই সংলাপটা কেন দিলেন। পুলিশ বলছে গাড়ি থামেন। এখন বাচ্চাকে জিজ্ঞেস করছে ওনার সাথে নাকি কোনো সিন নাই, তাহলে পিস্তল কেন এখানে আসলো? পুলিশ আবার সন্দেহ করতেছে এটা কি আসল পিস্তল নাকি নকল পিস্তল। এখন তো আরেক ঝামেলা, আমি আবার এই পিস্তলটা আবার কিনে নিছিলাম 3200 টাকা দিয়ে। যে পিস্তল এটা যে সিনেমায় টিনেমায় দেখি খুব নকল মনে হয়, এই পিস্তলটা যাতে অরিজিনাল মনে হয়। এই কাজ আমি করছিলাম। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট না আমি বলি 3200 টাকা দিয়ে খেলনা পিস্তল, তখন এটা পুলিশ কেমনে বুঝবে? তো এটা পুলিশের একটু এখানে ছিল যে ঘটনা তো পেছায় গেল। তাইলে বলতেছে স্যার আপনি বলেন তো কি ঘটনা? বলে যে এই পিস্তলের সাথে আমার কোনো সংশ্লিষ্ট নাই, এটা একটা ষড়যন্ত্র। আল্লাহ মাফ করুক, মান্নান ভাই মারা গেছে। এই ভাষাই বললেন? হ্যাঁ। এখন বাচ্চু তো কট, বাচ্চু তার মনে পুলিশে ধরে নিবে। পুলিশ এসে বলতেছে স্যার বিশ্বাস করেন এটা আমাদের প্রোডাকশনের, এটার সাথে কোনো ষড়যন্ত্র নাই। মান্নান ভাইকে বুঝানো যায়, মান্নান ভাই আপনি কি বলেন? আপনার যে ছেলে এই যে অন্তু, ও তো এটার সাথে ই করে, কিন্তু আমার ব্যাগে কেন আসবে? এটা একটা বিশাল ষড়যন্ত্র। সে হাউকাউ শুরু করছে। পুলিশ বলছে চলেন। কোথায় যাবেন? ধানমন্ডি থানায়। তারপর বাচ্চু আমাকে ফোন দিল, বস এরকম ঘটনা, আমি সারছি। আমি কাকে ফোন দিব? তখন রাত বাজে 1:30। আমাকে তখন এটাতে তারিনাপাও ছিল আর্টিস্ট। আচ্ছা, তারিনাপা আমাকে লিফট দিবে, সে ধানমন্ডি যাবে, আমি থাকি তখন পরিপাক, আমাকে সে পরিপাকে লিফট দিবে। আচ্ছা, ওই দিক দিয়ে যাবে। তারিনাপাকে বললাম, তারিনাপা এরকমের ঘটনা। বললো যে জীবন তুই হচ্ছে, আমারও তো বাসায় যেতে হবে, কালকে শুটিং আছে, আমি হচ্ছে একটু চলো না তোমার চেহারা দেখে। হ্যাঁ না বললো বাবা, মানে আসছে না একটা খুব, মানে এমন না যে বিপদ থেকে পাশ কাটা যাবে এরকম না, কারণ সবারই তো একটা কাজটা থাকে। 1:30-2টা বাজে। বলে যে তাহলে ফারুকি ভাইয়ের ফোন দে। তো আমি ফারুকি ভাইকে ফোন না দিয়ে, কারণ আমাদের তো একমাত্র শেল্টার ফারুকি ভাই, আমি ফোন দিলে হচ্ছে আনিসুল হককে। কারণ এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ঘটনা ঘটলে সরোয়ার ফারুকিকেও দেখলাম, আনিসুল হককে কল দিতে। তা আমি বললাম মিঠুন ভাই এত রাতে ফোন দিছি, ফোন দেখেই মিঠুন ভাই ধরছে এবং বলছে কে? পুলিশে ধরছে। মানে আমরা যেহেতু একটু হালকা পাতলা একটু দুষ্টামি করতাম রাতের বেলা, তো পুলিশ ধরতো, ওইটা আমাদেরকেও ধরছে। তো 2-1 বার মিঠুন ভাই এগুলো ছাড়াইছে।
আমি বললাম মিঠুন ভাই এই অবস্থা, সর্বনাশ। তো এখানে যাওয়ার পরে আমি গেলাম মান্নান ভাইয়ের সামনে, মান্নান ভাইকে বললাম, মান্নান ভাই কোনো অসুবিধা নেই, আমার আনিসুল হকের সাথে কথা হয়েছে, উনি যে বলে দিচ্ছে উদয় হাকিম আসতেছে, চ্যানেলের সাংবাদিক, উনি আশেপাশে আছে, কোনো ব্যাপার না, এটা চলে আসবে। এটা উনি বলতে আনিসুল হক এখানে কোত্থেকে আসলো? আমি বলেছিলাম না এটা ষড়যন্ত্র। ঠিক আছে, আমি তো জেলে ঢুকে ছাড়বে, ওনার সমস্যা কি? মানে আমি তখন 2008 বা 2008-এর সময় মনে হয় এটা, তখন তো আমি এত আরো ছোট মানুষ, মাত্র কাজ শুরু করছি, এটা ছিল আমার সেকেন্ড প্রোডাকশন। আমি না পুরো আওলায় গেলাম যে এটা কি। আমি বললাম মান্নান ভাই এটা কিসের ষড়যন্ত্র, কি বলতেছেন? আনিসুল হক তো আমাদেরকে হেল্প করতেছে। এটা না না না, আমি এটা আগে থেকে টের পাচ্ছিলাম যে এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। উনি পুরো আওলায় গেলো। আর রাত হয়েছে তো, বয়সও হয়েছে, রাত হওয়ার কারণে, ঘুমটুমের কারণে সারাদিন শুটিং করছে, উনি একটা প্যানিকের মধ্যে পড়ে, একটা প্যানিকের মধ্যে পড়েছে। আর পুলিশে ধরা এটা অলরেডি সাংবাদিকরা জানা শুরু করছে। যাই হোক, বাই দিস টাইম উদয় হাকিম আসলো। উদয় হাকিম এসে পুরোটা জিনিস ব্যাখ্যা ট্যাখ্যা করলো। ওনার মেয়েও চলে আসলো, ওনার ওয়াইফ আসছিল কিনা আমি ভুলে গেছি। একটা বাজে সিচুয়েশন হলো এবং ফাইনালি আমরা ওইখান থেকে রেস্কিউ করলাম। এবং এরপরে এইটা নিয়ে আনিসুল হক অনেক লেখা লিখলেন, অনেক লেখা লিখলেন মজার মজার, যে এরকম এরকম ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, পত্রিকায় মজার ঘটনা ঘটে আর কি। সো এইটা ছিল আমার জন্য এই পর্যন্ত আমার সবচেয়ে মেমোরেবল ঘটনা আর কি। তারপরের মজার ঘটনা উনি আর শুটিং করবে না, এই কারণে এর 1 মাস পরে পুলিশ পাহারা দেয়া বাকি লিঙ্ক যে সিনগুলো আমার শুটিং করতে হলো। এবং এই প্রোডাকশন যখন উনি দেখলো, তখন আবার সে বললো যে না, তখন আসলে আমি আসলে কি যেন আমার হয়েছিল, বুঝতে পেরেছি জীবন, তো কাজটা ভালো হয়েছে, আমার বন্ধু বান্ধব খুব প্রশংসা করেছে, ভালো হয়েছে বললেন আর কি। গ্রেট। তো জীবন ভাই, অনেক অনেক গল্প করেছি, আরো অনেক কিছু জানার বাকি আছে, কিন্তু সব তো আর আসলে একা আড্ডায় হবে না। কিন্তু মানে কিছু প্রশ্ন থেকেই যায় যেগুলো করতে ইচ্ছা করে, যেগুলো করার মানে পাবলিক হয়তো বা জানতে চায়, বা আমাদের ইচ্ছা করে আপনার ভিতর থেকে জানতে। তো খুব কুইক কিছু প্রশ্ন করব, প্লিজ যত কুইক পারবেন জবাব দিবেন। ওকে, ফার্স্ট কোশ্চেন, আপনার প্রিয় 4 জন ডিরেক্টরের নাম বলেন। দেশে নাকি বাইরে? সব মিলায়। যেমন আমার ইন্ডিয়াতে আমার রাজকুমার হিরানিকে ভাল লাগে, নট অনলি হিজ মেকিং, এটা হচ্ছে যে মানে ফিলোসফিক্যাল জায়গাটা, এটা ভাল লাগে, মেসেজ যেটা দিচ্ছেন উনি ওটা সহ। হ্যাঁ, চার্লি চ্যাপলিন ভাল লাগে। আর ওই আমাদের কুইন্টিন টরান্টিনো, কারণ হচ্ছে যে ওনার এটাও একটা ফিলোসফি আছে। চার্লি চ্যাপলিন হলো যে উনি যে স্যাটায়ারটা করে, এই স্যাটায়ারটা আমি ওই ফিলোসফিতে বিশ্বাস করি, এবং আমি নিজে ওই ধুনটা, যদিও ইসের মধ্যে চক্করের মধ্যে এটা নাই, কিন্তু আমি আসলে ওই লাইনেই কাজ করতে চাই, আমার মনে হয় যে ওইটাই আমার স্ট্রেংথ। কুইন্টিন টরান্টিনোকে পছন্দ করে হচ্ছে যে উনি নতুন কিছু এবং স্টাইলিশ কিছু করার চেষ্টা করছে, আচ্ছা, অল ওভার, এটা ওনাকে এটা ভালো লাগে। আর এখন যদি আমার দেশে আসি, তাহলে ডেফিনেটলি আমার বস মোস্তফা সরোয়ার ফারুকী। ওকে, আপনার প্রিয় 4 জন অ্যাক্টর বাংলাদেশের? মিলেই বলি, বাংলাদেশে মোশাররফ করিম। ওকে, আর 3 জন? বাংলাদেশে মোশাররফ করিম, আর নতুনদের মধ্যে পলাশের অ্যাক্টিং খুব ভালো লাগে, হি ইজ ভেরি ক্যাজুয়াল, খুব ন্যাচারাল অ্যাক্টর। ওকে, আর নওয়াজুদ্দিন সিদ্দিকী, ফাহাদ ফাসিল। ওকে, এবার একটা প্রশ্ন, আজকে থেকে 5 বছর পর একটা আত্মজীবনী তৈরি হবে মোস্তফা সরোয়ার ফারুকীর, ডিরেক্টর কে থাকবে আর কাস্টিং কাকে করবেন? এইটা আমাদের যখন 25 বছর পূর্তি হয়েছিল, তখন জিজ্ঞেস করছিল আর কি যে কারা কারা এটা হইতে পারে। তখন সরোয়ার ফারুকী বলছিলেন যে রনি, ফামি, আদনান আর আশফাক। তো আমি নিশ্চয়ই, উনি যেহেতু বলছে ওনার আত্মজীবনী, নিশ্চয়ই ওরাই ভালো করবে। সো আমি ওইটাই বললাম। আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম যে আপনি যদি হতেন প্রোডিউসার, আপনি কাস্টিং করবেন এবং আপনি ডিরেক্টর সিলেক্ট করবেন, কে কে হবে? মানে ফারুকী ভাইয়ের রোলটা কে করবে এবং তাকে ডিরেক্ট কে করবে? ওনার চরিত্র করা খুব ডিফিকাল্ট, মানে এত ভাইস ভার্সা, এত মাল্টিপল, ওনার রোল অন্য কেউ প্লে করা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট মানে আপনি খুঁজে পাচ্ছেন না? না, আমি এটা খুঁজে পাচ্ছি না, এটা খুব ডিফিকাল্ট। একজন পারতেন, উনি মারা গেছেন, আমাদের প্রয়াত ইরফান খান। আমার কাছে মনে হয় যে ওনার অ্যাক্টিং এর ওই ভ্যারাইটি আছে। আরেকজনকে দিয়ে করানো যেতে পারে, সেটা হলো আমির খান। সো ওনাকে তো আর আমরা হয়তো এত সহজে পাবো না, আবার পাইও যেতে পারি, সেটা হতে পারে। কিন্তু ডিরেক্টর কি, এটা আমার জন্য ডাউট আছে। সরোয়ার ফারুকী যে 4 জন বলছে, আমাদের এই 4 জন, এইটাই হয়তো হতে পারে, বাট আই এম নট। ওকে, কোনটা বেশি জরুরি, জনপ্রিয়তা নাকি অ্যাওয়ার্ডস? আমি না কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড এখনো পাই নাই। আচ্ছা, এটা নিয়ে আমার কোনো দুঃখও নাই, ঠিক আছে। তো ওইটার প্লেজারটা আসলে আমি জানি না, বাট আমি এক ধরনের মানুষ, আমাকে যেহেতু পছন্দ করে, অপছন্দও করে, কারণ পছন্দের সাথে তো অপছন্দ খুব রিলিভেন্ট।
তো জনপ্রিয়তাটা খারাপ না, বাট এখন হয়তো প্রশ্ন আসতে পারে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারা তাহলে এইভাবে কীভাবে নেবে। অ্যাওয়ার্ড তো ইটস এ কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, এক ধরনের আপনাকে ইন্সপিরেশন দেয়। অ্যাওয়ার্ডও ভালো, আমি পাইলে এটা আরো ভালো করে বলতে পারতাম, তো আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন, আমি তাহলে আরো ভালো করে ব্যাখ্যা দিতে পারবো। না, জনপ্রিয়তাটাই অনেক বড় একটা অ্যাওয়ার্ড যেটা আপনার কাছে অলরেডি আছে। না, আমি এটা আমি বললামই তো, অ্যাওয়ার্ড পাইনি দেখে হয়তো এরকম ভাবে বলতেছি, যদি অ্যাওয়ার্ড পাইতাম তাহলে হয়তো আমি একটু আমার আসলে প্রশ্নটা এই জন্যই ছিল যে অ্যাওয়ার্ড দিয়ে তো আসলে সবকিছু হয় না, আবার অ্যাওয়ার্ড একটা অনেক বড় অ্যাচিভমেন্টও, আমরা দুটার মাঝখানেই বোধহয়। হ্যাঁ, বাট আমার যে মেন্টালিটি বা আমার যে ধরনের কাজ, আমি মনে হয় কোনোদিন অ্যাওয়ার্ড পাবো, মানে ওই ক্রেভিংটা আপনার নাই যে আমার একটা অ্যাওয়ার্ড দিতে হবে। আমি পাবোই না হয়তো, কারণ আমার মানে আশেপাশের অনেকে পায়টা আমি দেখি ঠিকই, তো মনে হয় যে এটা না পাওয়াই ভালো, আল্লাহ আমাকে যাতে না দেয় আর কি। কোনো অভিমান মনোকষ্ট? অভিমান না, মানে আমি অ্যাওয়ার্ডটা আসলে পাইতে চাই না আসলে। আমাকে যদি কোনো সময় কেউ দেও, আমি হয়তো অ্যাটেন্ড থাকবো কিনা, বা কেউ যদি করে সেইটা হয়তোই করবো না। যে আমি যে বকুল ফুল যখন করলাম তখন 4টা বিভাগে ওরা নমিনেশন দিল আর কি, ওই ওটিটির একটা প্ল্যাটফর্মে। আমি যাইনি এটা কারণে আমার বিশ্বাসই ছিল যে গেলেও লাভ নাই, মানে আমাকে দিবে না কেউ। ঠিক আছে, সব ভুল প্রমাণিত হতেও পারে কোনো না কোনো একদিন, তাই না? বাট আমি চাই না, আমি অনেস্টলি স্পিকিং আমি চাই না। পাই নাই বলে যে চাই না এটা না, আমি মন থেকেই চাই না। যে আমি বিনীতভাবে বলছি যে আমাকে কেউ অ্যাওয়ার্ড দিয়েন না, আমাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, কিংবা আমাকে ঘৃণা করেন, আমার সমালোচনা করেন, এইটাই আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড। বিকজ আমি এটা থেকেই আমার লার্নিংটা হচ্ছে। অ্যাওয়ার্ড থেকে কোনো লার্নিং নাই, বরং আরো দায়বদ্ধতা বেড়ে যায়, বরং আরো মানুষ আরো রাক্ষস বানায় ফেলে। আরো দরকার, সালমান হবো নাকি বসুন্ধরা মালিক হবো, কি হবো, এই যে ক্রেভিংস বাড়ায় দেয়, এত হলে তো আলটিমেটলি লাইফ রেজাল্ট তো জিরো। নেক্সট কোশ্চেনে যাই। আপনি একদম শুরুতে যখন ব্যাচেলর পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে যেহেতু অমি আমাকে চেনে, সে আমার সাথে যোগাযোগ করলো, তো সুযোগ পেতে হলে পাওয়ার জন্য কি আপনার অ্যাক্টিং বেশি কাজে লেগেছে, নাকি অমি ভাই আপনাকে চিনতো সেটা বেশি কাজে লেগেছে? ও, আমার ক্ষেত্রে বিষয়টা হয়তো ভিন্ন। কারণ অ্যাজ আ ডিরেক্টর আপনি কোনটাকে প্রেফার করেন? আপনি যার সাথে চেনেন বেশি, যার সাথে আপনি কমফোর্টেবল বেশি, নাকি যে অ্যাকচুয়ালি চরিত্রটা ভালো অ্যাক্টিং করবে? সেটার জন্য তো আসলে চেনা জানাটাই জরুরি। যেমন একটু আগে আপনাকে কিন্তু আমি অফার করছি, জানি আমার হঠাৎ করে খেয়াল হলো যে আপনি তো এত স্পন্টেনিয়াস, আপনি তো ভালো অ্যাক্টিং করতে পারেন, এবং উইল ওয়ার্ক টুগেদার ভেরি সুন। সো তার মানে এই যে দেখাটা বা জানাটা, এটাও তো জরুরি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে চেনা জানা মানুষের মধ্যে থেকে কিছুটা অনেক সময় কাজ করি, তার মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে আমি যেহেতু ওনার বডি ল্যাঙ্গুয়েজটা চিনি, আমি বুঝতে পারছি যে এই চরিত্রটাতে এই মানুষটা যাবে। এক্স্যাক্টলি তাই, সেই হিসাবে আমি অ্যাকচুয়ালি এইটাই মিন করছি, আর কিছু না। ফ্যান্টাস্টিক। এটা আমাদের অনেক বড় একটা ভুল ধারণা, মানে ভুল ধারণা, মানুষ ভুল বুঝে যে আমাকে চেনা জানা না। ভাই, ইন্টারাকশনটা না হইলে, না জানলে, এখন মোশাররফ করিমকে সবাই চিনে, সবাই জানে, কিন্তু মোশাররফ করিমকে যখন কাস্ট করে সরোয়ার ফারুকী ক্যারামে, মোশাররফ করিমকে কিন্তু উনি আগে চিনতেন, এবং চিনতেন বলেই উনি বলছেন যে আমরা ক্যারামে এরকম একটা নেব, মোশাররফ করিম নাম। এবং আমরা বলতে মোশাররফ করিমটা কে বস? আরে সে দুর্দান্ত মাল, নাট্যকেন্দ্র করে, এটা তোমরা এটা দেখলেই তোমরা বুঝবাই না যে সে কি পরিমাণ কি যে অ্যাক্টিং করে। তো উনি চিনতেন, এটা একটা জিনিস। আর একটা জিনিস হলো যে মোশাররফ করিম যখন অ্যাক্টর হিসেবে প্রমাণিত, তখন তো আমরা চিনি, তখন তাকে কাস্ট করতে তার কোনো বাধা নাই। এখন আপনি প্রশ্ন করতে, মানে যাদেরকে কেউ চিনে না বা যারা কাউকে চিনে না, তারা কি করবে? তাদেরকে চেনানোর একটা জায়গা তৈরি করতে হবে। এবং আজকালকার যুগে নিজেদেরকে চেনানোর জন্য কোনো দরকারই হয় না। আপনি যদি ইউটিউবে, ফেসবুকে একটা ভিডিও বানানো দেন, আপনার স্কিল থাকলে এভাবে ধরে নেওয়া যায়। এখন দেখেন, আমরা অনেক কাস্ট করি ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সার বলি বা ইউটিউবার বলি, মানে নেগেটিভলি দেখে। আমি কিন্তু ওইভাবে দেখছি না। এইটা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ও নিজেকে এক্সপ্রেস করতেছে, আমি ওইখান থেকে ওরে ফাইন্ড আউট করতে পারছি। ভেরি ট্রু, তাই না? ভেরি ট্রু। আচ্ছা, আপনার দেখা বেস্ট এই যুগের, যদি আমি 2000 থেকে ধরি, 2000 থেকে এই পর্যন্ত আপনার সবচেয়ে প্রিয় 3টা বা 4টা মুভির নাম, সিনেমা। আমার ব্যালাড অফ এ সোলজার, ওকে, আর এ শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, আর এত মুভি দেখছি মনে করাটা টাফ। আমার সেপারেশন, এটাও আমার খুব পছন্দের, মানে ইরানি মুভির মধ্যে। আর চিলড্রেন অফ হেভেন, অনেক আছে, যেহেতু 4টা বা বললেন। এগুলা ওকে, গ্রেট। শেষ প্রশ্নটা করি। 3টা নাটকের নাম বলবো। একটা হচ্ছে বহুব্রীহি, আর একটা হচ্ছে সংসপ্তক,
আরেকটা হচ্ছে কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই, আপনি কোথাও কেউ না বললেও আমি বলতাম কোথাও কেউ নেই বলতেন। এই তিনটা নাটকে কোন কোন চরিত্রগুলো শারাফ আহমেদ জীবন করতে পারতো বা করতে পারলে ধন্য হতো বা নিজেকে উজাড় করে দিয়ে করতো? আমার মনে হয় যে এই ফরিদি ভাইয়ের ওই চরিত্রটা কোনটাতে ছিল, কানকাটা রমজান, সংসপ্তক। আমার মনে হয় টু সাম এক্সটেন্ট আমি ওই ক্যারেক্টারটা আমি প্লে করতে পারবো, কিন্তু উনার মতো করে না। কারণ আমি জানি না, মানে এখনকার সময়ে ওনার অনেক ক্লিপিংস দেখে মনে হয় যে এটা এরকম না এরকম হতে পারতো। যাই হোক, আল্লাহ মাফ করুক বা মাফ করে দেন, এটা ওইভাবে বলি না। এটা যে ওই চরিত্রটা আমি অন্যভাবে প্লে করতে পারবো আমার মনে হয়। আচ্ছা, আর কোথাও কেউ নেই যদি আমি করি তাহলে তো একটা চরিত্র আমি মনে হয় বাকের ভাইয়ের চরিত্রটা করতে পারবো। বাকের ভাইয়ের সাথে কিছুটা অ্যাটিটিউডের আপনার মিল আছে। হ্যাঁ, না উনি তো খুব স্বল্পভাষী, আমি তো বেশি কথা বলি, সো এইটা হয়তো অ্যাটিটিউডটা হয়তো আমি ধরে ফেলতে পারবো আমার মনে হয় আর কি। আর বহুব্রীহির কথা না আমার মনে নাই। ওই যে মামা ছিলেন আলী জাকের সাহেব। হ্যাঁ, জাকের আঙ্কেল, যে হ্যাঁ জাকের আঙ্কেলটা আফজাল শরীফ ছিলেন কাদেরের রোল। হ্যাঁ আমার কেন যেন মনে হয় আপনাকে আফজাল শরীফের রোলটাতে ভালো বানাতো। সৈয়দ বংশের পোলা, আমি ব্যাগ উঠাই না। হ্যাঁ, ওইটা এখন মনে পড়ছে তাই না? তো যাই হোক, অনেক কথা বললাম জীবন ভাইয়ের সাথে। শারাফ আহমেদ জীবন সম্পর্কে অনেক কিছু জানলাম, হয়তো কিছুটা আমরা আগেও জানি, আজকে গল্পের ছলে আরেকটু জানলাম। তবে আরো একটা মিনিটের সময় আমি তাকে দিতে চাই। যদি জীবন ভাই আপনার অডিয়েন্সকে, যারা আপনাকে দেখে, যারা আপনাকে নিয়ে আলোচনা করে, শুধু তারা না, যারা আপনার সমালোচনা করে তারাও কিন্তু আপনাকে দেখে আপনার সমালোচনা করে। বেশিরভাগ অ্যাক্টরের ভাগ্যে কিন্তু এটাই জোটে না। সে নাটকে আছে, সেই নাটকটাই হয়তো দেখা হয়নি, বা চরিত্রটা ছিল, সেই চরিত্রটাই হয়তো খুব একটা চোখে পড়েনি, কিন্তু আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হয়েছে। তো এই জায়গা থেকে আমি আপনাকে ভাগ্যবান বলবো। তো এই জায়গা থেকে আপনার সকল দর্শকের প্রতি যদি আপনার কিছু বলার থাকে। মানুষ হিসাবে তো আমি খুবই ছোট এবং সাধারণ মানুষ। আপনি যদি আরো ব্যাপকভাবে দেখেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে মানুষ প্রজাতিটাই অনেক ছোট। তো মানে আমার ভুল হবে, আমার লিমিটেশন থাকবে, আমাকে নিয়ে সমালোচনা হবে, আমি আবার স্ট্রাগল করব, আবার শুধরাই নিব, এইটাই তো মনে হয় হওয়া উচিত। সো ওই জায়গা থেকে হ্যাঁ, আনএক্সপেক্টেডলি আমরা অনেক মানুষকে হার্ট করে ফেলি ইমোশনে। সেটা নানাবিধ কারণে হইতে পারে, প্রয়োজনে হইতে পারে, অপ্রয়োজনে হইতে পারে, বা ওই মুহূর্তে ওই জায়গায় ডিসিশনগুলো ভুল হইতে পারে, নানাভাবেই ঘটতে পারে। সো যেহেতু আমার উদ্দেশ্যটাই থাকে যে মানুষকে বিনোদন দেওয়া, সো মানুষের সাথে আমার এক ধরনের ইন্টারাকশন হয়। সো এই ইন্টারাকশনের জায়গায় যদি মনে হয় যে না, আমি এন্টারটেনমেন্ট না করে অনেক সময় হার্ট করে ফেলছি বা ভুল কোনো মেসেজ দিয়ে ফেলছি, সো এই জায়গাগুলো একটু কনসিডার করতে হবে ভাই। দিন শেষে তো আসলে মানুষ, এবং আমার মানুষ হিসেবে আমার অনেক লিমিটেশন আছে। সো সব যে খুব ইচ্ছা করে অ্যারোগেন্টলি করে এটা না, লিমিটেশনের জায়গা থেকেও সম্প্রতিও কিছু ঘটনার কারণে আপনার উপরে কিছু কথা এসেছে, অথচ আপনি ওই কাজটার উদ্যোক্তাও নন, আপনি ওই কাজটার মালিক নন, আপনি ওই কাজটা নিজে থেকে করেননি, আপনি অ্যাজ আ ওয়ার্কার আপনি কাজটা করেছেন। আপনার যে সার্ভিসটা আপনি শিখেছেন, যে জিনিসটা, সেটার উপরে আপনি কাজ করেছেন। এখানে কোনো সম্পূর্ণ দোষের কোনো কিছুই আপনার নেই, কিন্তু কোনো একটা ব্র্যান্ড রিলেটেড ভাবে আপনাকেও একটা বয়কট ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট? আমি ইচ্ছা করে এই ব্র্যান্ডের নাম বললাম না, যাদের বোঝার তারা বুঝে নেবে। এইটা যেটা হয়েছে কি যে তারাই বলছেন যারা আমাকে ভালোবাসেন, না হলেও বলতেন না। আমি ছাড়া যদি অন্য কেউ হইতো তাহলে হয়তো এতগুলো কথাই হইতো না। এত ভালোবাসেন বলেই বলছেন। আমি এটা খুবই খুব কোরিয়ালি আমি অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ, এটা আমাকে ভালোবাসার যেরকম রাইটস আছে, আমাকে ঘৃণা করারও রাইটস আছে। সো তবে আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যেহেতু প্রসঙ্গটা চলে আসছে, যে পিপলস যে ইমোশন, এইটাকে এটা আসলে নার্সিং করে যেতে হবে যদি আপনি ক্যামেরার পিছনে সামনে বা এই লাইনে কাজ করেন আর কি। যে এমন কিছু করা যাবে না বা ভাবা যাবে না যেটাতে আপনি জিনিসটা ভাবছেন যে এইটাই সঠিক, তারপরেও আসলে হয়তো বা আরেকটু দেখে বুঝে শুনে আসলে সিদ্ধান্তগুলো নিতে হবে। যে এইটা এটা লজিক্যাল কোনো গ্রাউন্ড না থাকলেও আপনাকে শুধুমাত্র যে ইমোশনাল গ্রাউন্ড থেকে, খুব বেশি রেশনাল তো আমরা হয়ে কাজ করতে পারি না বা পারিও না। সো ইমোশনাল ওই জায়গাটা কি, কোন প্রেক্ষিতে আছে, ওই জায়গাগুলো হয়তো ভেবে কাজ করা উচিত, আমারও হয়তো ইন ফিউচারে করতে হবে। সো আমি এইটাই বলবো আর কি। এটা
Thank you so much, Jeevan bhai, for becoming the greatest part of the talk room. Talk room এ এসেছেন, আপনার কথাগুলো আজকে শুনিয়েছেন আমাদেরকে, আমাদের দর্শকদেরকে শুনিয়েছেন, দীপ্ত প্লেকে আপনি এন্টারটেইন করেছেন, আমাকে এন্টারটেইন করেছেন। That was fabulous, fantastic, and congratulations ahead. Congratulations ahead. Actually, অগ্রিম congratulations দিয়ে দিলাম for you know what. তাই না? এবং আপনাকে চক্কর 302 এবং আপনাকে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ফর হোয়াট? কি জন্য সেটা তো বলা যাবে না, এটা পাবলিক জানবে, পাবলিক জানবে। তারপরে দেখা যাবে যে কতটুকু ডিরেক্টর হিসেবে বদনাম আছে কিন্তু ভাইয়ের, যে খুব বকাঝকা করে। প্রথম অ্যাক্টর হিসেবে সাব্যস্ত হতে পারি যে ও জায়গা থেকে দৌড় মারছে ভয়। তো যাই হোক, পার্সোনাল না। সো দ্যাট ওয়াজ ইট। আজকে টক রুমে আমি রেহান রাসূল ছিলাম জীবন ভাইকে নিয়ে, এবং জীবন ভাইয়ের মতন কাউকে না কাউকে নিয়ে, সামওয়ান ট্যালেন্টেড, সামওয়ান ইন্টারেস্টিং, কাউকে না কাউকে নিয়ে আবারও টক রুমে হয়তোবা আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তবে জীবন ভাইকে আমরা কোনোভাবেই খালি হাতে যেতে দেব না। তার জন্য আমাদের তরফ থেকে, অবশ্যই দীপ্ত প্লের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার রয়েছে। জীবন ভাই, দ্যাটস ফর ইউ। এটা তো খুব ঝামেলা করতেছে। হ্যাঁ, আমি উপর নিচে করলাম। থ্যাংক ইউ। বিউটিফুল। কি আছে এটাতে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। কেন না, আমার মনে হয় পরে দেখাই ভালো। আমি একটু দেখে নিই, এটা গিফট পাইলে আসলে সাথে সাথে না দেখলে উত্তেজনা আসলে রাখা যায় না। না, খুলতে পারতেছেন? আচ্ছা, পরে খুলতে পারতেছেন না, পরে দেখেন। আচ্ছা, ঠিক আছে। বেশিরভাগ জিনিসই আমরা আসলে সবার সামনে খুলতে পারি না, মানে যায় না খোলা, তো আমরা ওটা গোপনেই করব। সবাই ভালো থাকবেন, দীপ্ত প্লের সঙ্গে থাকবেন। দ্য টক রুম উইল অলওয়েজ বি টকিং ফর ইউ, and you should always be listening and seeing us. Thank you so much. Bye bye for today. এই একটু কথা আছে। আমি যে গানটা শুনে আপনাকে চিনলাম, আচ্ছা, এই গানটা আসলে আমি একটু শুনতে চাই আজকে, প্লিজ। আজকে? এখন? হ্যাঁ। ওকে, যদিও আমার প্রচন্ড ভাবে ঠান্ডা লেগেছে, তারপরেও জীবন ভাই, না আমি এটা রিকোয়েস্ট করলাম, এটা কোনো প্ল্যান ছিল না। না, আমার গলা সম্পূর্ণ বসা থাকলেও শোনাইতাম আজকে আপনাকে। আপনার রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না, আপনি এতক্ষণ আমার সাথে বসে আড্ডা দিয়েছেন। সো দুটা লাইন আমি শুনাই। ভুল ভাল ভালোবাসি কান্নায়, কাছে আসি ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেধে শেখে ছাকা, কেন গাল দাওয়াবার বুঝি না। খুব কালো কোন গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাব, সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না। বাই বাই গাইস।